অ্যাভারেজ অ্যাক্টারই ছিলাম আমি, রাদার আমি খুব বাজে অভিনেতা ছিলাম, সেখান থেকে আমি অ্যাভারেজ অ্যাক্টারে পরিণত হই এবং তারপরে ঘষা মাজা করতে 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 দেখবে একটা তুমি কালো রঙের পেতলকেও যদি প্রত্যেক দিন ঘষতে থাকো, একটা সময় তার কোথাও একটা চকচকে ভাব আসবে। তুমি 20 বছর আগের অম্বরীশ আর আজকের অম্বরীশের মধ্যে মূলত কি পার্থক্য দেখতে পাও? ঘষে মেজে আমি অনেক চৌকস হয়েছি ঠিকই, কিন্তু যে ইনোসেন্সটা তখন আমার মধ্যে ছিল সেটা আজকে আর নেই। আজকে একটা চরিত্রকে অ্যাপ্রোচ করার সময় আমি অনেক বুদ্ধি দিয়ে করি, তখন আমি হৃদয় দিয়ে করতাম। একটা ভালো ডিরেক্টরের আন্ডারে যদি তুমি কাজ করো, তারা অনেক তোমার নুয়ান্স বার করে নিতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। উদাহরণ ধরো কাবেরী অন্তর্ধান বলে আমি একটা ছবি করেছি, একটা জায়গায় এই চরিত্রটা বাই চান্স তার স্ত্রীকে খুব ঘনিষ্ঠ অবস্থায় তার প্রেমিকের সঙ্গে দেখে ফেলে। আমি পরিচালককে জিজ্ঞেস করলাম যে আমি এখানে কি এক্সপ্রেশন দেবো, মানে ভেঙে পড়বো? আর যদি ভেঙেই পড়ি তাহলে তো আমার আর কাল থেকে ওর সাথে থাকার কথা নয়। তখন আমাকে পরিচালক বলল যে অভিব্যক্তি যেটা হবে সেটা হচ্ছে একটা অপরাধ বোধ, যে আমি হয়তো এমন কিছু ওকে দিতে পারিনি যেটা ও ডিজার্ভ করে, সেটা এই পুরুষটা ওকে দিতে পারছে। গিয়ে বলছি আপনি যে বললেন আপনি আমাকে চেনেন, আপনি সত্যি, আমার মনে আছে আপনার? ওই তখন খানিকক্ষণ এরমভাবে হেসে আমার দিকে তাকিয়ে বললেন যে কি জানতে চাও বলো। আমার ধৃষ্টতা মানে তুমি ভাবতে পারবে না। আমি বলুন তো আপনার সঙ্গে কোথায় আমার কবে দেখা হয়েছিল? উনি বললেন সাল তারিখ বলতে পারবো না, 3-4 বছর আগে এই ব্র্যান্ডের বিজ্ঞাপন ছিল, প্রদীপ সরকার ডিরেক্টর ছিল, শর্ট বাই শর্ট উনি বললেন কি কি অভিনয় করেছিলেন আমার সাথে। এবার দ্বিতীয় দিন আমাকে ধোনি জিজ্ঞেস করলেন যে তুমি নাকি খুব বেড়াচ্ছ শুনলাম অর্গানাইজারের কাছে। হ্যাঁ, তো জয়পুরে এসেছি, বেড়াবো না? হাওয়া মহল দেখি, আম্বার ফোর্ট দেখি, এটা ওটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, ডালবাটি চুরমা খাই। দেখলাম ওনার মুখটা না খুব করুণ হয়ে গেছে। কী হয়েছে আপনার? বললাম আমি না কোনো দিন এগুলো দেখিনি, আর আমি চাইলেও দেখতে পারবো না। কারণ আজকে যদি আমি হাওয়া মহলে যাই, আমাকে 1 মাস আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জানাতে হবে, কয়েক ঘন্টার জন্য ওটাকে একদম ফাঁকা করতে হবে ওদের। তখন আমি বুঝলাম যে খ্যাতির বিড়ম্বনা কাকে বলে। আমাদের আজকের গেস্ট অম্বরীশ ভট্টাচার্য। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমার সেই দক্ষতা নেই অম্বরীশ দাকে হোস্ট করার, বাট এই অপরাধটা আমি করেছি। আমার খুবই প্রিয় একজন আর্টিস্ট, আমি এই লিবার্টিটা নিয়ে ওনাকে হোস্ট করেছি। আশা করছি আপনাদের এপিসোডটা ভালো লাগবে। আমার খুবই ভালো লেগেছে এপিসোডটা, খুবই এনরিচিং অ্যাজ আ হিউম্যান বিং। অম্বরীশ দা খুবই পজিটিভ, খুবই সাপোর্টিভ। তো প্লিজ আপনারা পুরো এপিসোডটাই দেখবেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখা হচ্ছে এপিসোডের শেষে। অম্বরীশ দা, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসার জন্যে। ফাইনালি আমরা এই এপিসোডটা করতে পেরেছি। ঠিক ঠিক। কারণ প্রায় 8-9 মাস ধরে, 8-9 মাস আগে একবার কথা হয়েছিল। কথা হয়েই যাচ্ছিল, কিন্তু যাই হোক, হয়ে উঠছিল না সময়। আসলে যখন যেটা হওয়া সেটা হবেই আর হ্যাঁ, কি। আর তুমি হয়তো জানো না, বাট তুমি আমার এবং এই চ্যানেলটার একটা ভীষণ বড় সাপোর্ট। মানে আমি প্রথমে কয়েকটা এপিসোড শ্যুট করে রেখেছিলাম, দেবলীনাদিরটা আমার ফার্স্ট এপিসোড ছিল। তার 1-2 মাস পর দেবলীনাদি আমার একটা মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে, তোমার নাম্বারটা দিয়ে, যে নম্বরের সাথে কথা বল, আমাদের এপিসোডটা দেখেছে, ভালো লেগেছে, খুব ভালো বলেছে। ওই একটা মেসেজ যে ভালো বলেছে, আমি তখনই মানে আমি ফ্ল্যাটার। তাহলে আমি ভুল জিনিসকে ভালো বলিনি, এটা প্রমাণ হলো। তোমার 1 বছরের ওপরে এই কাজটা হচ্ছে এবং খুবই সফলভাবে হচ্ছে। বহু ভালো ভালো মানুষ এসছেন, অনেক আলোচনা হচ্ছে। দেখো পডকাস্টও চারিদিকে এখন প্রচুর হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা স্বাতন্ত্র্য বজায় রাখাটাই হচ্ছে আমার মনে হয় বিশেষ জরুরি। সেটা নিশ্চয়ই তুমি রাখতে পেরেছো, নয়তো এতগুলো এপিসোড হতো না, এত মানুষ আসতেন না। তাই আর কি, ভালোই লাগছে। তো তুমি প্রথম একজন গেস্ট যে আমি যাদেরকে হোস্ট করেছি সেখানে থেকে অন্তত 4-5 জন বলেছে অম্বরীশকে নিয়ে, অম্বরীশকে নিয়ে। আর অডিয়েন্সও বলেছে অম্বরীশ দাকে দেখতে চাই, অম্বরীশ ভট্টাচার্যকে দেখতে চাই। তো ফাইনালি আমি আনতে পেরেছি। এবার গেস্ট বলতে দেবেশ আঙ্কেল বলেছে, সোমকদা বলেছে, দেবলীনাদি বলেছে, সুদীপাদি বলেছে, অনেকে বলেছে। এবং সবাই বলছে মানে তুই জাস্ট নিয়ে আয়, তোকে কিছু করতে হবে না, জাস্ট নিয়ে আয়। মানে খুবই ভালো মানুষ, খুবই ভালো কথা বলে, এবং প্রত্যেকের মধ্যে একটাই জিনিস যেটা বারবার পয়েন্ট আউট হচ্ছে, যে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এবার তোমার কেন মনে হয় যে এই একটা, যে একটা রেপুটেশন বলবো না আমি, এটা ইমেজ, একটা ইমেজ, বাট এটা কি প্রিডমিনেন্টলি তোমার
চাইল্ডহুডের জন্য, কারণ তুমি মানে ছোটোবেলায় তুমি যাদের দেখে বড় হয়েছো প্রায় ভগবানের মতো আর্টিস্ট। আসলে আমার মনে হয় ওরা ভালো মানুষ বলতে যেটা বলছে সেটা হচ্ছে যে বিনয়ী। আজকাল বিনয়টা একদম হারিয়ে গেছে তো মানুষের মধ্যে থেকে। আর ওই সেই জন্য আর কি, মানে বিনয়টা কি বলো তো, মানে ভদ্রতা, একটা সাধারণ ভদ্রতা মানুষের সাথে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ধরো যাদের দেখে আমি বড় হয়েছি তখন তো তাদের বুঝিনি তারা কারা, তারা কে, তাদের কি কীর্তি। কিন্তু যত বড় হয়েছি তত তাদের কীর্তির সাথে, কারোর লেখার সাথে, কারোর কবিতার সাথে, কারোর অভিনয়ের সাথে, কারোর সাংবাদিকতার সাথে আস্তে আস্তে যখন পরিচিত হয়েছি তখন হয়তো সেই মানুষরা গত হয়েছেন, কিন্তু তখন তাদের ক্ষমতা সম্পর্কে বুঝতে পেরেছি যে তারা কোন জায়গায় বিলং করেন সোসাইটিতে। এবং তখন আমি যখন রিকল করেছি যে এইসব মানুষগুলোকে যখন আমি ছোট থেকে দেখেছি বা আমার বাড়িতে আমার বাবার কাছে আড্ডা মারতে আসতেন, তখন তারা কেমন ব্যবহার করতেন সেটা রিকল করার চেষ্টা করেছি। তখন দেখছি সেই সময় দাঁড়িয়ে আমার কিন্তু তাদের দেখে একবারও মনে হয়নি যে তারা ভুবনজয়ী কেউ। মানে আমার একবারও মনে হয়নি ইনি শক্তি চট্টোপাধ্যায়, ইনি সুনীল গঙ্গোপাধ্যায়, কি ইনি সৌমিত্রবাবুকে আমি চিনতাম যেহেতু তাকে স্ক্রিনে দেখা যেত, কিন্তু এরকম একটা পাজামা পরে আমাদের বাড়িতে এসে আড্ডা মারতেন। তখন কিন্তু তিনি সুপারস্টার। মানে একদিকে যেমন উত্তম কুমার নিজেকে লুকিয়ে রাখছেন, ঠিক তেমনই প্যারালালি উনি কিন্তু কফি হাউসে আড্ডা মারতে যাচ্ছেন, কলেজ স্ট্রিটে বই কিনছেন। এই একটা প্যারালাল দুটো ইউনিভার্স তৈরি হয়েছিল তখনকার বাংলা ছবির দুই মহানায়কের মধ্যে। তো সেই সব মানুষদের আমি দেখেছি এত সহজ। সুভাষ মুখোপাধ্যায়কে দেখেছি, পীযূষকান্তি সরকারকে দেখেছি, আরও অনেক অনেক হাজার, ধরণী ঘোষের মতো সাংবাদিককে দেখেছি যার যার নাম হয়তো আজকের দিনের প্রজন্ম কেউ জানেই না। শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে তো বুঝতে পেরেছি যে এদের মানে যত সমুদ্রর গভীরে তুমি যাবে তত দেখবে তুমি ঢেউ কমে যায়, তাই না? তত শান্ত হয়ে যায়, কিন্তু গভীরতা তো কমে না, গভীরতা তো বাড়তেই থাকে। এবং তারপরে বড় হওয়ার পরেও আমি এমন এমন কিছু মানুষের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, তখনও দেখেছি যে এইটা কনস্ট্যান্ট, যে যে মানুষের গভীরতা বেশি সে শান্ত ঠান্ডা হয়। তার মানে এটা আমি বলছি না একবারও যে আমার প্রচণ্ড গভীরতা, কিন্তু আমি সেই গভীরতার দিকে সবসময় যাওয়ার, মানে একটা জার্নি আমার সবসময় থাকে। আমি সবসময় সেই সব মানুষগুলোর ভাবনা চিন্তার কাছাকাছি পৌঁছানোর একটা প্রয়াস আমার ভেতরে চলতে থাকে। এবং এই যে চলতে থাকা, সেটার মধ্যে আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়ালিটিটা সেটা হচ্ছে বিনয়, ভদ্রতা। তা সেটা কি আমার কলিগস যারা বা আমার গুরুস্থানীয় যারা, দেবেশ দার মতো বা সুদীপা দির মতো যারা রয়েছেন আমার গুরুস্থানীয়, এবং দেবলীনা বা সোমক আমার বন্ধুস্থানীয় যারা রয়েছে, তাদের কাছে হয়তো এটা কি ভালো মানুষ বলে তারা মানে চিহ্নিত করছে। আসলে বিনয়টা আজকাল সত্যি খুব হারিয়ে গেছে। আর আমি মনে করি উদ্ধত বা অশান্ত বা খুব গর্ব করার মতো, কলার তোলার মতো, কলারও নেই আমার জামায়, কোনো জামাতেই অধিকাংশ সময় থাকে না, এই সব করার মতো কোনো জায়গায় আমি পৌঁছইনি। জানি না কোনো দিন পৌঁছলে হয়তো আমি অহংকারী হব। এটা এটা তুমি সব জায়গাতেই বলেছো। আমি তোমার একটু স্টাডি করছিলাম, তো সেখানে তুমি সবসময় বলেছো যে আমি ভালো অ্যাক্টর, আমি অ্যাভারেজ বলছি না, ভালো অ্যাক্টর। অ্যাভারেজ অ্যাক্টরই ছিলাম আমি, রাদার আমি খুব বাজে অভিনেতা ছিলাম। সেখান থেকে আমি অ্যাভারেজ অ্যাক্টরে পরিণত হই, এবং তারপরে ঘষা মাজা করতে 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 দেখবে একটা তুমি একটা কালো রঙের পেতলকেও যদি প্রত্যেক দিন ঘষতে থাকো, একটা সময় তার কোথাও একটা চকচকে ভাব আসবে। তো আমারও সেরকম, এই ধরো 18-19 বছর ধরে আমি তো প্রায় প্রতিদিন কনসিস্টেন্টলি কাজ করে গেছি নানান মাধ্যমে, টেলিভিশনে, ফিল্মে, যাত্রায়, এখানে সেখানে। থিয়েটার হয়তো তুলনামূলকভাবে কম করেছি আমি। করতে 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 হয়তো আমি এখন অ্যাভারেজের থেকে একটু বেটার পজিশনে পৌঁছেছি, বুঝলে না? তো সেটা অ্যাজ এন অডিয়েন্স আমি বলছি যে সেটা নয়, তুমি খুবই ভালো একজন অভিনেতা। অ্যাজ এন অডিয়েন্স আমি সিনেমার টেকনিক্যালিটি বুঝি না, আমি অ্যাক্টিংয়ের টেকনিক্যালিটি বুঝি না, আমি জাস্ট বোঝার দরকার, আমি জাস্ট অ্যাজ এন অডিয়েন্স বলছি যে যখন আমি ওগুলো শুনছিলাম তুমি বারবার এটা বলছিলে, সেটা আমার তখন মনে হচ্ছিল যে ডিরেক্টলি বলতে না, তুমি খুবই খুবই ভালো একজন অভিনেতা আমাদের কাছে। আসলে ভালো তো কোনো মানে ডেফিনেশন নেই, নিরিখ নেই আর কি, কোন নিরিখে পৌঁছলে একটা মানুষকে ভালো বলা যায়, সেই আর কি। আমার তোমার সাথে অনেক সিমিলারিটি আছে কয়েকটা জায়গায়, যেটা আমি আরও যখন পড়ছিলাম তোমার ব্যাপারে আমি একটু একটু করে ফিগার আউট করছিলাম যে তোমার লাইফে তুমি নিজের জন্যে অ্যালোকেটেড কিছু সময় রাখো নিজের সাথে টাইম স্পেন্ড করার জন্য, যেটা আমি করি। তোমার লাইফে গান খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা আমারও। আমি গান একদম গাই না, কিন্তু আমার দিনে এরকম কোনো দিন যায়নি যেখানে আমি অন্তত আধা ঘন্টার জন্যে একটু গান শুনি। হ্যাঁ। তো এই দুটো
যখন আমি দেখলাম যে তোমার সাথে ম্যাচ করলো, আপ্লুত হয়ে পড়লে তুমি। তো এটা আমি ফেস করেছি আমার লাইফে, যখন আমি নিজের সাথে খুব বেশি কথা বলি, নিজের সাথে এখন একটু বেশি টাইম স্পেন্ড করি, একটু বার্ন আউট তাড়াতাড়ি হয়ে যায়। হুম। তুমিও কি বার্ন আউটটা হয়ে যাও? এক্সস্টেড। এক্সস্টেড বলতে পারো, যে যেই কাজটা ধরো মেন্টালি টায়ার্ড, মেন্টালি তুমি একটা লেভেল অবধি ভাবতে পারছো, বাট তার ওপর আর যেতে পারছো না। না, মেন্টালি আমি টায়ার্ড হই না সাচ, কিন্তু আমার যেটা মনে হয় যে একটা সময়, হ্যাঁ ধরো একটা কোনো বিষয় নিয়ে আমি একটুখানি বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, একটা সময়ের পর কখনো কখনো দিশেহারা লাগে, কিন্তু তখন তো অনেক রকম উপায় আছে। তখন শরণাপন্ন হতে হয় খুব বড় মানুষের কোনো কাজের দিকে বা তার লেখার দিকে বা তার ইন্টারভিউয়ের দিকে, তখনই একটা রাস্তা কোনো না কোনোভাবে ঠিক বেরিয়ে আসে। ফলে এক্সস্টেড আমি কিন্তু সত্যিই হই না। এবং একা থাকতে থাকতে আমি একা থাকাটাকে এনজয় করি রীতিমতো। তার কারণ যত দিন যাচ্ছে, এমনিতেই আমি কোনো দিনই খুব একটা মানে কথা বলার মতো বন্ধু সেভাবে পাইনি। আমি চিরকালই যখন ছোট ছিলাম তখন আমার থেকে বয়সে বড় যারা, তাদের সঙ্গে আমার বন্ধুত্ব বেশি হতো। আমার সমবয়সীদের সঙ্গে আমার কোনোভাবেই কিছু মিলতো না। না লেখাপড়ায় মিলতো, না অ্যাম্বিশনে মিলতো, না আলোচনায় মিলতো, বা তারা যে ধরনের বই পড়তো, গান শুনতো বা যা যা করতো সেগুলো আমি কোনোটাই করতাম না। আমি তাদের থেকে এগিয়ে ছিলাম বা পিছিয়ে ছিলাম তা বলছি না, কিন্তু তাদের সঙ্গে আমার ওয়েভলেন্থটা ম্যাচ করতো না। চিরকালই আমি কম মানুষের সঙ্গে মিশেছি এবং কম মানুষের মধ্যে আমি রসদ খুঁজে পেয়েছি যার সঙ্গে কথা বলে সময় কাটানো যায়। তাই একটা সময়ের পর আমি ঠিক করে ফেলেছি যে এত রকম কাজের মধ্যে তো থাকি, যেটুকু সময় কাজ থাকবে না সেটুকু সময় আমি নিজের সঙ্গে বাস করব। কিন্তু আমি যখন নিজের সঙ্গে কাটাচ্ছি সময়, আসলে কিন্তু আমি নিজের সঙ্গে একা কাটাচ্ছি না, আমি সলিল চৌধুরীর সঙ্গে কাটাচ্ছি, আমি শক্তির সাথে কাটাচ্ছি, আমি সুনীলের সাথে কাটাচ্ছি, আমি বিদেশি কোনো রাইটারের সাথে কাটাচ্ছি, আমি কোনো পেন্টারের সাথে কাটাচ্ছি। কারণ আমি হয় তাদের বই পড়ছি, নয় তাদের কোনো ইন্টারভিউ শুনছি, নয় তাদের কোনো সৃষ্টি দেখছি। ফলে আর একা থাকা হলো কোথায়? আমি তো মানে একদম ক্রিম একজন মানুষের সঙ্গে সময় কাটাচ্ছি। ফলে ওই একা থাকাটা আসলে একা থাকা নয়, বুঝলে? তো ফলে সেটা কখনোই আমাকে কোনো স্ট্যাগনেন্ট পজিশনের দিকে আমার মস্তিষ্ককে ঠেলে দেয় না, বরং আরও বেশি আমাকে খুলতে সাহায্য করে নিজেকে। প্রত্যেক একা থাকার একটা সময়ের পর আমি মনে করি আমার একটুখানি করে হলেও মানুষ হিসেবে উত্তরণ হয়। তুমি অভিনয়তে ঢোকার একটা যে পথ যেটা বলে সেটা খুব সোজা ছিল না, মানে তুমি গান না, সোজাই ছিল, বরং শক্ত ছিল না বললেই বলা, মানে বহু লোক বহু পরিশ্রম করে অভিনয় আসে, আমি আস্তে আস্তে সেরকম কিন্তু কোনো পরিশ্রম করিনি। তুমি জানো কি না জানি না সেই ইতিহাসটার সঙ্গে দেবেশ চট্টোপাধ্যায়ের নামটা জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। সেটা হচ্ছে যে ধরো আমি যেটা বললাম, আমার সমবয়সী বন্ধুদের সাথে আমার কোনো দিক থেকেই মিলতো না হচ্ছে মূলত অ্যাম্বিশনের জায়গা থেকে। কারণ ছোট থেকে একটু বড় হওয়ার পরে যখন মানুষের অ্যাম্বিশন তৈরি হয়, অ্যাম্বিশন বিষয়টা সম্পর্কে সে জানতে পারে, তখন আমি দেখতাম যে আমার বন্ধুবান্ধব যারা আমার সমবয়সী তারা নানান রকম হায়ার স্টাডিজের দিকে মন দিচ্ছে। ধরো আমরা বড় হতে হতে বিশ্বায়ন এসে গেছে এবং কম্পিটিশান বেড়ে গেছে, কম্পিউটার এসে গেছে, রিসেশন শব্দটা আস্তে আস্তে জানতে পারা যাচ্ছে, ফলে কম্পিটিশান দৌড়টা অনেক শক্ত হয়ে যাচ্ছে। তো ফলে আমার বন্ধুবান্ধবদের দেখতাম নানান রকম কম্পিটিটিভ পরীক্ষার দিকে মন দিচ্ছে, একটা বড় চাকরি পাওয়ার পরিকল্পনা করছে, নানান রকম দিকে চিঠিপত্র পাঠাচ্ছে বাবা মাদের সহযোগিতায়। আমার ছিল একেবারে সম্পূর্ণ অন্য একটা জীবন। সেটা হচ্ছে আমি একটা মোটামুটি লেখাপড়া করার পর, আর চিরকালে আমি স্কুল কলেজের লেখাপড়ার বাইরে অন্য লেখাপড়াটা করতে বেশি ভালোবাসতাম। যেহেতু আমার বাবার সংগ্রহে প্রচুর বই ছিল, আমার বাবা কোনো দিন ভালো জামা কাপড়ও কেনেননি, কোনো দিন ভালো বাড়ি গাড়িও করেননি, বাবার মৃত্যুর পর 7,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়েছিল। তাহলে কি করলেন বাবা? কিছু তো উপার্জন করেছেন, সেই দিয়ে বই কিনেছেন, রেকর্ড কিনেছেন, এইসব কিনেছেন। তো সেগুলো আমাকে খুব উপকার করতো, আমি সেগুলো বেশি বেশি পড়তাম। তাই স্কুল কলেজের পর আমার কোনো দিনই ভালো লাগতো না। তো ওইটা মোটামুটি একটা জায়গা অবধি করে তারপর ছেড়ে দিলাম, আর ভালো লাগলো না। তারপর আমার কী অ্যাম্বিশন ছিল তুমি যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে আমার পাড়ার সেই সব দাদাদের কোনো দিন পছন্দ হতো না যারা বড় বড় পরীক্ষা দিয়ে বড় বড় চাকরি করার স্বপ্ন দেখতো। আমাদের উত্তর কলকাতার পাড়ায় কিছু পল্টু বিল্টু বিলে শ্যামল বলে ছেলেরা থাকতো, যাদের যখন জিজ্ঞেস করা হতো যে তোমরা কি করবে ভবিষ্যতে বড় হয়ে, তারা বা তুমি কি করো, তারা কলার তুলে বলতে আমি কিছুই করি না। তাদের অ্যাম্বিশন ছিল না কোনো, তারা কিছু হতে চাইতো না। আমার আইকন ছিল তারা, আমিও কিছু হতে চাইতাম না, আমার কোনো অ্যাম্বিশন ছিল না জীবনে। আমি চাইতাম শুধু ঘুরে ঘুরে বেড়াবো, এদিক ওদিক যাবো, গান শুনবো,
একটা মানুষের খাওয়া পড়ার জন্য খুব একটা পয়সা লাগে না বলেই আমার মনে হতো। সেটা ভুল মনে হতো, এখন বুঝতে পারছি, ছেলে মানুষ ছিলাম। আমার মনে হতো ঠিক কোনো না কোনোভাবে চলে যাবে। দেখো, থিয়েটার দেখতে ভালোবাসতাম, তার কারণ হচ্ছে বহু ছোটোবেলা থেকে বাবা আমার হাত ধরে আমার থিয়েটার দেখা শুরু। মানে সেটা কিন্তু শুধু গ্রুপ থিয়েটার নয়, ধরো আমি হাতিবাগান অঞ্চলে প্রায় সমস্ত সেই সময়কার যে সাধারণ রঙ্গালয় বলা হতো, বোট থিয়েটার যেটাকে বলা হতো, সেটা তখন অস্তমিত প্রায় শেষের পথে, কিন্তু তবু কিন্তু আমি স্টার থিয়েটার, সেই সময়কার স্টার থিয়েটার, রংমহল, বিশ্বরূপা, সার্কারিনা, রঙ্গনা, এই সমস্ত রংমহল, এই সমস্ত হলে কিন্তু আমি বা আমার সাথে বৃহস্পতি শনি রবি করে যে নাটক হতো বোর্ডের, সেই সব নাটক দেখেছি, বুঝলে। মানে ধরো আমি সার্কারিনাতে সাবাস পেটোপাচু দেখেছি, রবি ঘোষ মুখ্য ভূমিকায় ডবল রোল করছেন। সার্কারিনাটা এরিনা, মাঝখানে নাটক হতো, এবং একটা সিন শেষ হয়ে গেলে সিনটা তো চেঞ্জ করতে হবে, কোথা থেকে সেটটা চেঞ্জ হবে, চারপাশে তো মানুষ, স্টেজটা আস্তে নিচে নেমে যেত, সে একটা ম্যাজিকের মতো, বুঝলে। স্টেজটা নিচে নেমেছে মানে অভিনেতারা দাঁড়িয়ে আছে স্টিল হয়ে, সিনটা শেষ হয়ে স্টেজটা নিচে নেমে যেত, একটা পর্দা পড়ে যেত, আর মিউজিক হতো, নিচে সেটটা বদল হতো, নতুন চরিত্ররা আসতেন, পর্দাটা খুলে যেত, আবার স্টেজটা এরকম আস্তে আস্তে উপরে উঠে আবার একটা সিন শুরু হতো। তো ছোটোবেলায় যখন আমার বন্ধুরা মহাজ্যোতি সদনে পিসি সরকারের ম্যাজিক দেখতে যাচ্ছে, আমার কিন্তু থিয়েটার দেখতে, আমার থিয়েটারটাকে ম্যাজিক বলে মনে হতো। তো এরকম দেখেছি, স্টার থিয়েটারে দেখেছি নাটক, সেখানেও রিভলভিং স্টেজ ছিল। একটা সিন শেষ হলো, ধরো ঘটক বিদায় নাটক আমি দেখেছি, সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, রবি ঘোষ, কৌশিক সেন, তরুণ কুমার, এরা সব, নির্মল ঘোষ, এরা সব অভিনয় করছেন, শ্রীলা মজুমদার। সেখানে একটা সিন শেষ হচ্ছে, আলোটা নিভে যাচ্ছে, এমভাবে স্টেজের সেই সেটটা ঘুরে যাচ্ছে, পরবর্তী যে সেটটা সেটা রেডি করা আছে, সেখানকার কলাকুশলীরা দাঁড়িয়ে আছেন, এরমভাবে স্টেজটা ঘুরে সেই সিনটা চলে এলো, আলো জ্বলে গেল, অভিনয় শুরু হলো। এর থেকে বড় ম্যাজিক আর কী হতে পারে। তো ওই ছোটো থেকে থিয়েটার দেখতে দেখতে, তারপর খুব কম বয়স থেকে আমার বাড়ির কাছে দেবশঙ্কর হালদার থাকতেন, তো তার সঙ্গে আমার রাস্তাঘাটে দেখা হতো, এবং তিনি আমাকে প্রচুর নাটকের দলের পাস দিতেন, বলতেন যাও দেখে এসো, বুঝলে। আমি বুঝতাম কি না বুঝতাম, আমি গিরিশ মঞ্চে গিয়ে, আমি তোমায় বলতে পারি যে ধরো 90 দশকের মাঝামাঝি থেকে 2005-06 অবধি এমন কোনো গ্রুপ থিয়েটার অভিনীত হয়নি যে আমি দেখিনি। কলকাতা সার্কিটে সব দেখেছি আমি, প্রচুর দেখেছি। তো সব নাটক দেখতাম। একটা সময় পর যখন টিউশনি করে রোজগারপাতি শুরু হলো, তখন আর দেবশঙ্করদার কাছে আমি চাইতাম না পাস, নিজেই 10 টাকার টিকিট কেটে ব্যালকানিতে বসে নাটক দেখতাম, যে নাটক ভালো লাগতো 10 বার দেখতাম। মানে ধরো আমার জেনারেশনের যেসব ছেলেমেয়েরা আছে তারা ভাবতেই পারে না যে ধরো দায়বদ্ধ দেখেছি, জানেই না তারা বাসভূমি দেখেছি। আমি কিন্তু খুব ছোটোবেলা থেকে এইসব নাটক দেখেছি, একবার না বেশ অনেকবার দেখেছি। বা সেই সময়কার ধরো অরুণবাবুর প্রোডাকশান, কবির, যেটা লালদা কবিরের পাঠ করতেন, বা দুঃখীমুখী যোদ্ধা, এইসব নাটক অসামান্য সমস্ত নাটক। এসব নাটকের তো মানে শেষ হয়ে গেলে তো নাটক সেই অর্থে আর কেউ দেখা যায় না, দেখতে পায় না। তো আমি এইসব নাটক দেখেছি। এইসব দেখতে 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 যেটা এই ম্যাজিকটা আমাকে আচ্ছন্ন করলো, তখন আমার মনে হয়, আর গানটা ছোটো থেকেই আমার পছন্দ ছিল, আমি গান গাইতেও পারতাম সহজাতভাবে। তো ওই গান গেয়ে এদিক ওদিক থিয়েটার করা মানে যে অভিনয় করতে হবে তার কোনো চাহিদা কিন্তু আমার ছিল না, কারণ আমি তো অভিনয় শিখিনি, কী করে করব। কিন্তু একটা থিয়েটার দলের সঙ্গে যদি কোনোভাবে যুক্ত থাকা যায়, তাহলে প্রচুর বেড়ানো যায়, প্রচুর নানান জায়গায় ঘোরা যায়, এবং মানুষ দেখা আমার সব থেকে প্রিয় শখ। তো প্রচুর রকম মানুষ দেখতে পাবো, জেলায় মফস্বলে ঘুরতে পারবো, এইরকম একটা লোভ থেকে বিভিন্ন থিয়েটার দলের সাথে আমি যুক্ত হয়ে যাই। এবং তার মাঝে কোনো একটা সময় আমার সঙ্গে কেতকী দত্ত, প্রখ্যাত অভিনেত্রী, তার যোগাযোগ হয়, এবং তার সাথে আমি থিয়েটারের গান গাইতে শুরু করি। ওনার সামহাও মনে হয় যে আমি থিয়েটারের গানটা গাইতে পারবো। ওনার একটা সঙ্গীতও দরকার ছিল ডুয়েট গানগুলো গাওয়ার জন্য। এবং কেতকী দত্ত তখন দীর্ঘদিন পরে উষা গাঙ্গুলির হাত ধরে মুক্তি বলে নাটকটি করেছেন, রঙ্গকর্মী প্রযোজিত, এবং উনি হঠাৎ করে আবার নতুন করে নাম করেছেন, কারণ বারবধূ পরবর্তী সময় বহু বছর ওনার হাতে কাজ ছিল না। তো সেই সময় উনি নতুন করে আবার খুবই একটা জনপ্রিয়তা পেয়েছেন, এবং প্রচুর থিয়েটারের গানের শো আসা শুরু হলো ওনার। এবং ওনার সঙ্গে আমি সেই সময়টা ধরো 98 সাল থেকে 2003 অবধি গোটা ভারতবর্ষের প্রায় সমস্ত যে কটা থিয়েটার ফেস্টিভ্যাল হয়, সেখানে আমি থিয়েটারের গান পারফর্ম করে এসেছি। এগুলো করতে করতে, কেতকীদির সঙ্গে বেড়াতে বেড়াতে, ঘুরতে ঘুরতে, তার কাছে শিশির কুমার ভাদুরী, প্রভা দেবী, বড় রাজলক্ষ্মী, ছোট রাজলক্ষ্মী, অহিন চৌধুরী, এদের গল্প শুনতে শুনতে, সেই সময়কার শ্রীরঙ্গম, যেটা পরে বিশ্বরূপা হলো এবং পরে এখন শপিং মল হলো, সেইখানকার গল্প শুনতে শুনতে, শিশির ভাদুরী কীভাবে রিহার্স করাতেন ওনাদের, কীভাবে গলার রেয়াজ করাতেন ওনাদের, শুনতে শুনতে সামহাউ আমার
এই ক্রাফটটার প্রতি একটা ইন্টারেস্টও তৈরি হয়। তখন আমার মনে হয় যে এইটা এবার শেখা দরকার, শুধুমাত্র বেড়ানোর জন্য থিয়েটারটা নয় বা গানটা নয়। তো আমি তখন তখন প্রতিনিধি নাটকটা অভিনীত হয়েছে সংস্কৃতি, দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনা, এবং উইঙ্কেল টুইঙ্কেল নাটকের মানে প্রি প্রোডাকশন চলছে। তো সেই সময় দেবেশদা, ব্রাত্য বসুর লেখা। তো সেই সময় আমার পাড়ারই আমার বন্ধু গোপাল, সে দেবেশদার দলে নাটক করতো, তো আমাকে দেবেশদার কাছে নিয়ে যায়। এবং খুব যে আমি অভিনয় করেছিলাম দেবেশদার দলে বা খুব গুরুত্বপূর্ণ চরিত্র কখনো পেয়েছি তা নয়, কিন্তু ওই যে ক্রাফটটার সঙ্গে আমার পরিচয় হওয়া শুরু হলো, কীভাবে তৈরি হচ্ছে একটা থিয়েটার, মানে উইঙ্কেল টুইঙ্কেলের মতো ওই রকম একটা বিরাট প্রোডাকশন কীভাবে তৈরি হতে পারে, অতজন মানুষ একসাথে জড়ো হয়ে বিভিন্ন দল থেকে এসে ওই রকম একটা মানে ম্যাগনাম ওপাস আমার বলা ভালো, ওই লেভেলের একটা নাটক যারা দেখেছে তারা জানে। মানে একটা শো হাউসফুল হতো না, এরকম হতো না, বাইরে লাইন পড়ে যেত, প্রায় ব্ল্যাক হওয়ার উপক্রম। এবং তারপরে ফ্যাতারু শুরু করলো দেবেশদা, সেইটার একটা বিরাট ওয়ার্কশপ প্রসেস, যেখানে সত্যি তখন আমাদের পরিষ্কার ধারণা ছিল না যে ফ্যাতারুরা উড়বে কী করে মঞ্চে, কী করে ওরা দেখানো হবে। সেখানে অঞ্জন দেব এলেন ওয়ার্কশপ করাতে। এই যে একটা নাটক হয়ে উঠছে ধীরে 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 ধীরে, শেষটা কিভাবে হবে। তুমি কি ফ্যাতারু দেখেছো? ফ্যাতারু নাটকটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নাটকটা শেষ হয় না আসলে। নাটকটার প্রথম দৃশ্য যেটা, নাটকটা যখন শেষ হয় আবার প্রথম দৃশ্যটা শুরু হয়, এবং প্রথম দৃশ্য অভিনয় হতে হতে পর্দা পড়ে যায়। মানে নাটকটা আসলে শেষ হলো না, এটা চলতে থাকলো, অ্যান্ড ইট কন্টিনিউস। মানে যদি একটা উপন্যাস শেষে 3টে ডট দিয়ে দাও তাহলে উপন্যাসটা শেষ হচ্ছে না, দাঁড়িয়ে পড়লে তো শেষ হয়। ফ্যাতারু নাটকটা ঠিক ওইভাবেই শেষ হয় বা হয় না। ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আর কি। তো এইগুলো দেখতে দেখতে একটা ভয়ানক ইন্টারেস্ট তৈরি হলো, অভিনয় শিল্প, থিয়েটার, আলো, তার মঞ্চ ইত্যাদি দেখতাম, শিখতাম, বুঝতাম। তখনও সেইভাবে আমি বড় চরিত্র অভিনয় করার সাহসও ছিল না বা সুযোগও ছিল না। এই করতে করতে আমার তো টেলিভিশনের সুযোগটা চলে আসে, জানোই কিভাবে। তো রাজা গজার ওই চান্সটা এলো কারণ তোমার একদম দেবেশদা যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। আমি যাই অডিশন দিতে, এবং যেহেতু আমি কোনোদিন স্টুডিও পাড়া যাইনি বা সিরিয়াল সম্পর্কে, ফিল্ম সম্পর্কে, মেকিং সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, তাই আমার কোনো ভয়ও ছিল না। যার হারানোর কিছু থাকে না তার ভয়ও থাকে না। তাই আমি খুব সদর্পে গিয়ে আমি অডিশন দিই ভারতলক্ষ্মী স্টুডিওতে। সেখানে আমাদের ওই ধারাবাহিকের প্রযোজক ইন্দ্রনীল সেন, গায়ক ইন্দ্রনীল সেন ছিলেন ওটার প্রযোজক, তিনি উপস্থিত ছিলেন। তার প্রথম অডিশনেই আমার কাজ পছন্দ হয় এবং আমি ওটা সুযোগ পেয়ে যাই। এবং আমার মনে হয় যে যাক, কিছু তো রোজগার হবে। একেবারেই তখন রোজগারপাতি কিছু হচ্ছিল না, আর আমার বাবাও খুব ছন্নছাড়া প্রকৃতির ছিলেন, মানে আমাদের বাড়িতে বেশ অভাবের মধ্যেই কাটছিল, দিন হচ্ছিল আর কি। তখন মনে হলো যদি 2-3 মাসও চলে একটা সিরিয়াল, এক্স্যাক্টলি কত মাস একটা সিরিয়াল চলে আমি তাও জানতাম না, তো তো ভালো কিছু রোজগার হবে, আর এই ফিল্মের কাজটাও শেখা যাবে, কিভাবে ক্যামেরার কাজ হয়। এই আনন্দে, মহানন্দে ঢুকে পড়ি আর কি। আমি সিরিয়াসলি কিন্তু ঢুকিনি। তারপর অদ্ভুতভাবে 3-4 মাসের মধ্যে খুব জনপ্রিয় হয়ে যায় ধারাবাহিকটা। কেন হয়েছিল সেই উত্তর আজও আমার কাছে নেই, কারণ আমার গোড়া থেকেই খুব গোদামাপের একটা কন্টেন্ট বলে মনে হয়েছিল এটাকে। কিন্তু মানুষের কোনটা যে ভালো লেগে যায়, এ তো স্পিলবার্গও জানেন না, সত্যজিৎ রায়ও জানেন না, কৌশিক গাঙ্গুলিও জানেন না, বুঝলেন না? কোনটা মানুষের কোথায় ছুঁয়ে ফেলবে এই জিনিস বোঝা খুব মুশকিল। তো ধারাবাহিকটা ভীষণভাবে, মানে শুধু কলকাতা শহর না, আমি বলবো যে গ্রাম, গ্রামান্তর, মফস্বল মানুষের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের খুব ভালো লেগে গেছিলো, এবং আমার চরিত্রটাও খুব জনপ্রিয় হয়। এবং ওই সিরিয়ালটা প্রায় 5 বছর ধরে আমি করি। ওইখান থেকেই তারপর জার্নি শুরু হয়ে গেল, চলতে থাকলো। এই ভালো লাগার কারণটাই আমার সামনে বসে আছে, কারণ আমি তখন খুবই ছোট ছিলাম। আমি শুধু আমার খুব মানে ইমেজেস আবছা আবছা মনে আছে, তো আমার শুধু তোমার অংশগুলোই আমার বাচ্চারা রিলেট করতো এই চরিত্রটার সাথে, কারণ কনসেপ্টটার মধ্যেই যেটা ছিল যে একটা লোকের বয়স বেড়েছে, চেহারা বেড়েছে, কিন্তু তার মনটা বাচ্চাদের মতোই রয়ে গেছে, বুঝলে না? তো সেই জন্য বাচ্চারা রিলেট করতে পারতো যে তারা যে ভুলগুলো করে বা তারা যে বকুনিগুলো খায়, সেগুলো একটা বয়স্ক লোক করছে, এবং সেই করাটার মধ্যে কোথাও যেন ভাড়ামো না থাকে। এটা আমাকে প্রথমেই ব্রিফ দেওয়া হয়েছিল যে ওটার মধ্যে যেন ইনোসেন্স থাকে পুরো বিষয়টার মধ্যে। এবং আমি চেষ্টা করেছিলাম আমার মতো করে, এবং আমি বলতে পারি যে ওই কাজটা করতে করতেই কিন্তু আমি শিখি আর কি, টেকনিক্যাল কাজকর্ম শিখি। আমি তো জানতামই না ক্যামেরায় কীভাবে অভিনয় হয়, শর্ট ডিভিশন কাকে বলে, কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। এবং আমার কোনো ওয়ার্কশপও হয়নি কাজটার আগে, কারণ আমি সিলেক্টেড হই, তার 1 মাসের মধ্যে শুটিং শুরু হয়ে যায়, এবং মেগা সিরিয়াল মানে শুটিং হবে এবং টেলিকাস্ট হচ্ছে। ফলে আমার শেখার কোনো জায়গা ছিল না, প্রচুর বকুনি খেয়ে আমাকে শিখতে হয়েছে। এবং প্রচুর ভালো ভালো সিনিয়র অ্যাক্টার্স পেয়েছিলাম আমি, যেমন আমি নাম করতে বাধ্য, রমাপ্রসাদ বণিক,
দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, যাত্রার রাজু বড়ুয়া, মানসী সিনহা, রীতা কয়রাল, ফাল্গুনী চট্টোপাধ্যায়, তনিমা সেন, এইরকম সব সিনিয়র আর্টিস্টরা ছিলেন যারা আমার সহ অভিনেতা অভিনেত্রী ছিলেন, এবং এরা প্রত্যেকে আমাকে কীভাবে সাহায্য করেছে সে আমি সারা জীবন এদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। বিশেষত রমাদা এবং দ্বিজেনদা, এরা দুজন যেভাবে হাতে ধরে, এবং কুণাল মিত্র, নামটা বলতে ভুলে গেছি, এরা প্রত্যেক দিন আমাকে শেখাতেন কিভাবে, কারণ পরিচালকের হাতে সময় ছিল না আমাকে শেখানোর মতো। এই সহ অভিনেতারা প্রত্যেক দিন আমায় শেখাতেন কিভাবে প্রস্তুত হয়ে আমাকে ফ্লোরে যেতে হবে। তুমি যদি প্রস্তুত হয়ে ঢুকতে তাহলে হয়তো এই এক্স্যাক্টলি সেটা। আমি যদি খুব জেনে বুঝে শিক্ষিত হয়ে ঢুকতাম তাহলে ওই ইনোসেন্সটা বেরোতো না বলেই আমার মনে হয়। আমি একদম মাটির তাল ছিলাম বলেই চরিত্রটা খুব সুন্দর গড়ে ফেলা গেছিল। আমি গড়েছিলাম আর কি চরিত্রটাকে, এবং অবশ্যই আমাদের যিনি সংলাপ লিখতেন নটরাজ দাস, তার একটা বিরাট অবদান আছে এই চরিত্রটার পেছনে, এবং কনসেপ্ট যাদের জি বাংলা এবং ইন্দ্রনীল সেন ইত্যাদি, এবং পরিচালক অরিন্দম বসু, এদের প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আছে। তো সামহাও ওটা হিট হয় এবং আমি প্রচুর অনুষ্ঠান পেতে শুরু করি, প্রচুর মানুষ আমাকে চিনতে শুরু করে, একটা অন্যরকম জীবন শুরু হয়। তোমার প্রায় 20 বছর হয়ে গেছে, আমি যদি সব টিভি বলি, সিনেমা, থিয়েটার ধরলে আরো অনেক হয়ে গেছে। থিয়েটার বা থিয়েটারের মানে সংস্কৃতি জগতের সঙ্গে সরাসরি পারফরমেন্স ওরিয়েন্টেড কাজ আমি ধরো 2098 সাল থেকে করছি। রাজা গজায় তোমার প্রথম কাজ, যদি আমি সেটাকে আমি যদি বেঞ্চমার্ক ধরি টেলিভিশনটা, তাহলে প্রায় 20 বছরের কাছাকাছি। তো এই যে তুমি ঘষে মেজে আজকে যেই রূপে দাঁড়িয়েছো, তুমি 20 বছর আগের অম্বরীশ আর আজকের অম্বরীশের মধ্যে মূলত কি পার্থক্য দেখতে পাও? ঘষে মেজে আমি অনেক চৌকস হয়েছি ঠিকই, কিন্তু যে ইনোসেন্সটা তখন আমার মধ্যে ছিল সেটা আজকে আর নেই। আজকে একটা চরিত্রকে অ্যাপ্রোচ করার সময় আমি অনেক বুদ্ধি দিয়ে করি, তখন আমি হৃদয় দিয়ে করতাম। তফাৎ এইটাই। জানি না যে মানুষ শিখে ফেলে বা যে মানুষ পোড় খেয়ে যায়, হয়তো ওই ইনোসেন্সটা মিসিং হয়ে যায় কোথাও, যেটা আমি ফিল করি। তখন একটা চরিত্রকে অ্যাপ্রোচ করতাম আমি হৃদয় দিয়ে, এখন আমি টেকনিক দিয়ে অ্যাপ্রোচ করি। আমি জানি যে এই চরিত্রটার এই টেকনিক্যালিটিস দিয়ে আমি বার করে দিতে পারবো, বুঝলে? বা আগের মতো হয়তো অতটা প্রস্তুত হই না আজকাল আমি। আগে একটা চরিত্রের পেছনে যতটা প্রস্তুতি ছিল, কারণ কনফিউশন বেশি ছিল আমি পারবো কি না, এখন আমি অনেকগুলো টেকনিক শিখে গেছি, যে টেকনিকগুলো দিয়ে খুব বেশি প্রস্তুত না হয়ে একটা অভিনয় করে ফেলা যায়, সেটা ফাঁকিবাজি। তো সেই সময়কার আমি আর এই সময়কার আমি যদি মুখোমুখি দাঁড়াই, তাহলে আজকের আমি তোমাকে অনেক কম সময় একটা কাজ ডেলিভার করে দিতে পারবো, কিন্তু তার মধ্যে জেনুইনিটি কম থাকবে বলে আমার মনে হয়, বুঝলে? কিন্তু ভালো পরিচালকের হাতে পড়লে তো তখন আবার ওই পুরোনো আমিটা ফিরে আসি। তখন একটা অদ্ভুত সুন্দর জিনিস হয় যে আমার অভিজ্ঞতা, ওই টেকনিক্যালিটিসের সঙ্গে আমার যে ইনোভেশনটা ছিল সেই দুটো একসঙ্গে মিশে যায়। যেটা ধরো আমি গত 10 বছরে খুব কম পরিচালকের সঙ্গে এই অনুভূতিটা আমার হয়েছে, যেমন অঞ্জন দত্ত, যেমন কৌশিক গাঙ্গুলি, যেমন সৃজিত মুখার্জি, যেমন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, এই কয়েকজন পরিচালকের, অনিন্দ্য চট্টোপাধ্যায়, এদের সঙ্গে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে তারা খুব বড় মাপের পরিচালক, তো তারা জানে যে একটা অভিনেতার ভেতর থেকে কী বার করে আনতে হবে। তা তারা এই শেয়ানা যে অভিনেতাটা এখন আমার মধ্যে বাস করে, তারা কোথাও উস্কে দিতে পারে সেই পুরোনো আমিটাকে, 20 বছর আগের আমিটাকে। তখন ওই দুটোর মিশেল তৈরি হয়ে যায়, তখন একটা ভালো কাজ তৈরি হয়ে যায়। তাই আমি ধরো 18-20 বছর হয়তো কাজ করছি, কিন্তু সত্যিকারের ভালো কাজ যদি কিছু করে থাকি, হাতে গোনা 4-5টা, আমার মনে হয় সেটা হওয়াটাই বোধহয় বাঞ্ছনীয়। একটা মানুষের গাদা গাদা ভালো কাজ থাকলে তার দিকে একটু সন্দেহের চোখেই তাকাতে হবে, যে সত্যি নয়, হতে পারে না। কি করে হবে? বারবার ভালো কাজ কি হয়? কমই হয়েছে। প্রিডমিনেন্টলি তোমায় মানে একটু মজার চরিত্রের, হ্যাঁ, মানে অডিয়েন্স খুব পছন্দ করেছে, বাট তুমি নেগেটিভ ক্যারেক্টারসও করেছো, মানে মজার ক্যারেক্টারও করেছো অনেক পরের দিকে, অনেক পরের দিকে। তার জন্য আমাকে প্রায় 10-12 বছর তো অপেক্ষা করতেই হয়েছে। এটা কি তুমি স্টিরিওটাইপড হয়ে গেছিলে কি, বাই এনি চান্স, যে না ও মজাভাবে ভাবি না কখনো স্টিরিওটাইপড হয়েছে কিনা। মানে ধরো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কাজ তো পেয়েছি আমি, পরের পর তো কাজ পেয়ে গেছি। হ্যাঁ, হয়তো দর্শক আমাকে কমেডিয়ান হিসেবে দেখতে পছন্দ করতো, তাই নির্মাতারা আমাকে কমেডিয়ান চরিত্রে দিত, কিন্তু দিত তো কাজ, বুঝলে? বহু ভালো ভালো অভিনেতা রয়েছেন যারা কাজই পান না। আমি যে কনসিস্টেন্টলি কাজ পেয়ে গিয়েছি, তারপরেও যদি আমি অভিযোগ করি যে আমাকে স্টিরিওটাইপ করা হয়েছে, আমাকে কি একটা শব্দ ব্যবহার হয়, টাইপ কাস্টেড হয়ে গেছে, এই সব বড় বড় কথা আমি বলতে পারবো না। টাইপ কাস্টেড ছেড়ে দাও, আমি যে কাস্টেড হয়েছি এটাই আমার সৌভাগ্য। কারণ আমি আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমার কোনো সেই অর্থে স্ট্রাগল নেই, আমার সেই অর্থে ওরমভাবে কোনো একাডেমিক শিক্ষা নেই,
অভিনয় সম্পর্কে। তারপরেও আমি যে কাজ পেয়েছি এবং পেশাগতভাবে এইটাকে আমি নিতে পেরেছি এবং আমি যে বেঁচে পড়তে এত বছর রয়েছি ইন্ডাস্ট্রিতে, এইটাই বিরাট বড় প্রাপ্তি আমার কাছে। আর কমেডিয়ান হিসেবে যদি আমাকে তকমা মেরে দেওয়াই হয় তাতে আমার কোনো আপত্তি নেই। ধরো কথার কথা আমি বলছি, সুচিত্রা মিত্র খুব ভালো আধুনিক গান গাইতে পারতেন, কিন্তু ধরো সলিল চৌধুরীর কথায় সুরে সেই মেয়ে বলে একটা গান আছে, ইউটিউবে খুঁজে দেখবে, ওটা সুচিত্রা মিত্রের গাওয়া। কণিকা বন্দ্যোপাধ্যায়েরও খুব ভালো ভালো আধুনিক গান আছে, দেবব্রত বিশ্বাসেরও আছে, কিন্তু এদের প্রত্যেককে আমরা মূলত চিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে। তার কারণ একটা মলাটে তাদের ফেলে দেওয়া হয়েছে। রবি ঘোষ তো একটা অসামান্য অভিনেতা, তাকে আমরা মূলত চিনি কৌতুক অভিনেতা হিসেবে, সেটা আমাদের লজ্জা, আমাদের দুর্ভাগ্য। বা তুলসী চক্রবর্তীকে আমরা চিনি মূলত কমেডিয়ান হিসেবে, কারণ ইন্ডাস্ট্রি তাতে সেইভাবে ব্যবহার করেছে। ইন্ডাস্ট্রিতে একটা গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে, আর দিনের শেষে অভিনয় শিল্পের সাথে একটা লগ্নিত জড়িয়ে থাকে, ব্যবসা জড়িয়ে থাকে। তা সেইখানে মানুষকে প্রযোজক নির্মাতারা সবসময় মনে করে যে এই লোকটাকে এই গানে মানুষ পছন্দ করে, একে এই গানই গাওয়াবো, এই চরিত্রে একে দেখতে মানুষ পছন্দ করে, একে এই চরিত্রই দেওয়া হবে, বুঝলে? কেষ্ট মুখার্জিকে সারা জীবন মাতালের পাঠ করতে হয়েছে, উনি কি তার বাইরে কিছু করতে পারতেন না? তা তো নয়, কিন্তু তাতে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে সেটা বোকামো হবে বলে আমার মনে হয়। আমার মনে হয় ওই পার্টটা কি তো আরও ভালো করে করতে পারতাম আমি। ধরো আমার একটা মিষ্টির দোকান আছে, সেখানে গুজিয়াটা খুব বিখ্যাত, বুঝলে? এবার আমি সেখানে দেখলাম যে লোকে প্রচুর গুজিয়া কিনছে, আমি বললাম না, গুজিয়াটা খুব ছোট ব্যাপার হয়ে যাচ্ছে, কাল থেকে আমি রসগোল্লা বানাবো। কিন্তু লোকে তো রসগোল্লা কেসিদাস থেকে গিয়ে কিনবে, তাই না? বা আমি সন্দেশ বানাতে শুরু করলাম, লোকে তো গাঙ্গুরামে গিয়ে সন্দেশ কিনবে। আমার দোকানে গুজিয়া হিট হয়েছে, আমাকে গুজিয়াটাই মন দিয়ে আরও ভালো করে বানাতে হবে, যাতে গুজিয়াটা আরও ভালো কী করে হয়। আমার প্রশ্নটা করার কারণ ছিল যে এই যে ধরো কালকে তোমার কাছে একটা চরিত্র এলো, যেটা সেই মজারই একটা চরিত্র, এবার তোমার এতগুলো ক্যারেক্টার তুমি করে ফেলেছো কমেডির ওপর, সেটাকে কিরমভাবে তুমি আলাদা করবে, মানে যেটা ওটাই গজার ছাপ যাতে না? দেখো, সেটা মূলত নির্ভর করে হচ্ছে স্ক্রিপ্টের উপরে। আমার হাতে কিন্তু অতটাও নয়। একটা স্ক্রিপ্ট যদি ঠিকমতো, একটা স্ক্রিপ্টে যদি একটা চরিত্রকে ঠিকমতো শেপ দিয়ে দেন লেখক, তাহলে আমার পক্ষে সুবিধা হয় সেটা বানাতে। কারণ একটা চিত্রটা আমি পেয়ে যাচ্ছি স্ক্রিপ্টের মাধ্যমে, সে কীভাবে অ্যাপ্রোচ করছে, কমেডিয়ানই হোক আর সিরিয়াস রোলই হোক। একটা ভালো স্ক্রিপ্ট একজন অভিনেতাকে বিপুল সাহায্য করে, বুঝলে? তো একটা কমেডি স্ক্রিপ্ট যদি ধরো, আমি বছরে 10টা কমেডি চরিত্রে অভিনয় করলাম, তার মধ্যে 8টা চরিত্র একই রকমভাবে লেখা হয়েছে, তা আমি নতুন কিছু দেবো কেমন করে? আমি তো ভগবান নই, আমাকে তো সেই স্ক্রিপ্টের মতো করেই পাঠটা করতে হবে। তাই 9টা চরিত্র একই রকম হলো। আর এই 10টার মধ্যে 10ম যে কাজটা, সেটা একজন হয়তো খুব ভালো স্ক্রিপ্ট রাইটার লিখলেন, খুব মন দিয়ে একটা চরিত্রকে উনি ডিজাইন করলেন। তখন পেশাদার অভিনেতা হিসেবে আমার দায় সেইটাকে ফুটিয়ে তোলা। নিজে কখনো মনে হয় না যে না এখন একটু এটা করব না, বা খুব সেম রোলস চলে আসছে, একটু পজ দিয়ে আমি একটু অন্য ডিফারেন্ট করার চেষ্টা করি? কারণ ডিফারেন্ট রোল যদি আসার থাকে এমনি আসবে, তার জন্য আমি অপেক্ষা করি কি না করি তাতে কিছু যায় আসে না। আর আমাকে তো করে যেতে হবে, আমি একজন পেশাদার অভিনেতা। আর সিনেমা, টেলিভিশন সব কিছুর বাজার যেদিকে এগোচ্ছে আস্তে আস্তে, তাতে করে আর কয়েক বছর পর হয়তো কাজই থাকবে না অভিনেতাদের। এরকম একটা সময় আসবে বলেই আমার মনে হয়। তাই এখনও তো বিলাসিতা করার, এই তৃতীয় বিশ্বে দাঁড়িয়ে, মানে একটা লোকাল রিজিওনাল ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে অতটা বিলাসিতা করার মতো জায়গা আমার নেই যে এই পার্টটা করবো না, ওটা করব, বুঝলে? আমার মনে হয় যখন ছাড়বো একেবারে ছাড়বো। যেমন ধরো আমি বেশ কয়েক বছর টেলিভিশনের কাজ ছেড়েই দিয়েছিলাম, করিনি। টেলিভিশনের প্রতি কোনো অনীহা থেকে নয়, কিন্তু আমার মনে হয়েছিল যে ওই কাজটা অনেক দিন ধরে করেছি, এবার আমি একটু ছবির কাজ করব। এবং ছবি আর টেলিভিশন একসাথে করতে গেলে খুব ডেটস নিয়ে সমস্যা হয়, যে জন্য তুমি দেখবে বহু ভালো ভালো অভিনেতা শুধুই টেলিভিশনে পাঠ করেন, তাদের বড় পর্দায় নেওয়াই হয় না। কেন নেওয়া হয় না? ডেটের সমস্যা হবে বলে। আবার বহু ভালো অভিনেতা যারা ফিল্ম করেন তারা টেলিভিশন করতে চান না, কারণ একটা বাল্ক ডেট সেখানে চলে যাবে। দুটোকে ব্যালেন্স করা মুশকিল, যদিও আমি সারা জীবনই করে এসেছি। কিন্তু কখনো কখনো প্রচুর ছবির কাজ একসাথে চলে এলে বেশ 2 বছর 3 বছর করে আমি একটা মাধ্যম থেকে বিরতি নিয়েছি। বা আমি যখন যাত্রা করেছি সেই বছরটা আমি কিন্তু আর কোনো টেলিভিশন বা ফিল্ম করিনি, শুধু ওটাতেই কনসেন্ট্রেট করেছি। এরকম। তোমার কাছে যখন কোনো চরিত্র আসে, তুমি যে চরিত্রটাকে বা তুমি যে ওই সিনেমাটাকে বা ওই টিভি সিরিয়ালটাকে যে তুমি হ্যাঁ বলছো, মাপকাঠি আমার যে পার ডে টাকাটা ধার্য করেছি আমি, সেটা তারা দিচ্ছে কিনা, ব্যাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এরপরে তারা যেভাবে ডিজাইন করবে চরিত্রটা আমি করব। আমি একজন পেশাদার অভিনেতা ভাই, বুঝলে? আমাকে আমার পারিশ্রমিকটা যে প্রযোজক দেবেন, আমার কাজ ভাই অভিনয় করা,
এটাই আমার পেশা, এটা করেই আমি খাই। আমার পারিশ্রমিকটা আমাকে দিয়ে দিলে সে যেমন চরিত্র হোক, একদিনের কাজ হোক বা 12 দিনের কাজ হোক, খুব ইম্পর্টেন্ট চরিত্র হোক বা খুব নগণ্য একটা চরিত্র হোক, আমি পাঠ করে দেবো। আমি বহু ছবিতে একদিনের পাঠও করেছি, বুঝলে? মানে ধর আমার সমসাময়িক অভিনেতা বা যারা হয়তো আমার যোগ্যতার কাছাকাছি পৌঁছেছে, তারা শুনেই ফোনটা নামিয়ে রেখে দেবে যে একদিনের চরিত্র, না প্রশ্নই ওঠে না। আমি তো নিজেকে লেবার বলে মনে করি। তোমার এই বাড়িটা যিনি তৈরি করেছেন সেই লেবারকে যদি তুমি বলো তোমার একদিনের একটা কাজ আছে, প্লাস্টারিং করতে হবে, সে কি বলবে? না, আমি করবো না একদিনের কাজ। আপনি আমার 50 দিনের কাজ না দিলে সে কি বলবে? বলবে না তো, কারণ তো সেটাই তার কাজ। আমি নিজেকে লেবার বলে মনে করি, তাই আমার না করার কোনো কারণ নেই। যে আমাকে আমার পারিশ্রমিক দেবে আমি তার কাজেই রাজি। এই যে তুমি বলছো যে একটা ভালো ডিরেক্টরের আন্ডারে যদি তুমি কাজ করো, হুম, সে তারা অনেক তোমার নুয়ান্স বার করে নিতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা যদি একটা কোনো উদাহরণ দিতে পারো। উদাহরণ ধরো, কাবেরী অন্তর্ধান বলে আমি একটা ছবি করেছিলাম কৌশিক গাঙ্গুলির। সেই ছবিটা যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে অভিনেতার কাছে তো নানান রকম চরিত্র আসে, তার মধ্যে বেশ কিছু চরিত্র আসে যেরকম চরিত্র সে দেখেছে, তার দেখা আছে, কাউকে দেখেছে, আত্মীয়র মধ্যে হতে পারে, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, অন্য কোনো উপন্যাস বা সিনেমায় সে এরকম একটা চরিত্র, তখন সে ওই চরিত্রটার সঙ্গে রিলেট করে নিজের ক্ষমতার সঙ্গে মিশিয়ে একটা নতুন চরিত্র তৈরি করে। কখনো কখনো আবার এমন চরিত্র আসে যে চরিত্রকে সে কোনোদিন দেখেইনি। কাবেরী অন্তর্ধানে যে চরিত্রটা আমার ছিল, কাবেরী যে মূল চরিত্র, শ্রাবন্তী চ্যাটার্জি যে পাঠটা করেছিলেন তার স্বামী, এই চরিত্রটা যেটা ছিল এই রকম কোনো মানুষ আমি কোনোদিন দেখিনি। তাই তার ভেতরে কি কি হতে পারে সে জানতে পারছে যে তার স্ত্রী আরেকজনের সাথে ইনভলভ, কিন্তু তবু সে স্ত্রীর উপরে রাগ করছে না। কেন করছে না? এ তো হওয়ার কথা নয়। আমার আমার দেখা যারা, তারা তো রাগ করবে। বা সে কখনো তার স্ত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেও ফেলছে তার প্রেমিকের সাথে, তখন তার কী রিয়াকশান হবে? এই রিয়াকশানটা আমি জানি না কী হবে। ধরো এই দৃশ্যটার কথাই আমি বলি, যারা ছবিটা দেখেছেন বা এখনও দেখে নিতে পারেন, ছবিটা ওটিটিতে রয়েছে। একটা জায়গায় এই চরিত্রটা বাই চান্স তার স্ত্রীকে খুব ঘনিষ্ঠ অবস্থায় তার প্রেমিকের সঙ্গে দেখে ফেলে। এবার সেই দেখার একটা রিয়াকশান চলছে। রিয়াকশান যখন হয় তখন তো ক্লোজ শট, তখন তো সামনে কিছু ঘটে না, ক্যামেরা থাকে। এবার আমি জানতাম না এক্স্যাক্টলি যে আমি ওখানে কি 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 এক্সপ্রেশন দেবো। আমি পরিচালককে জিজ্ঞেস করলাম যে আমি এখানে কি এক্সপ্রেশন দেবো, মানে ভেঙে পড়বো? আর যদি ভেঙেই পড়ি তাহলে তো আমার কাল থেকে ওর সাথে থাকার কথা না, কিন্তু ছবি শেষ অবধি তো আমি ওর সাথে আছি। তাহলে তো এমন নয় যে আমি ভেঙে পড়ছি বা ওকে ছেড়ে দেওয়ার কোনো একটা চোখে মুখে সেই অভিব্যক্তি ফুটে উঠবে। তখন আমাকে পরিচালক বলল যে অভিব্যক্তি যেটা হবে সেটা হচ্ছে একটা অপরাধবোধ, যে আমি হয়তো এমন কিছু ওকে দিতে পারিনি যেটা ও ডিজার্ভ করে, সেটা এই পুরুষটা ওকে দিতে পারছে। অপরাধবোধ, এইটা যদি পরিচালক আমাকে না বলে দিতেন তাহলে আমি একটা ভুল এক্সপ্রেশন দিতাম, সারা জীবনের মতো ওই অভিনয়টা ভুল হয়ে থেকে যেত, বুঝলে? পরিচালক তখন অপরাধবোধ, ওই একটা শব্দ, তখন আমার কাছে চরিত্রটা পরিষ্কার হয়ে গেল যে এই চরিত্রটা তার সুন্দরী স্ত্রীকে ভালোবাসে, এতই ভালোবাসে যে সে যখন পরকীয়া করে তার মনে হয় যে ওর তো পরকীয়া করাই উচিত, আমি তো যোগ্য নই ওর, ঘটনাচক্র ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, ও আমার স্ত্রী, তাতেও গর্বিত বোধ করে এবং ও মনে করে যে সত্যি ওর স্ত্রী তো ডিজার্ভ করে একজন সুন্দর পুরুষকে, একজন হিম্যানকে ডিজার্ভ করে, কারণ তার স্ত্রী ওর মহিয়সী, সে ছবি আঁকে, গান গায়, অসাধারণ সুন্দরী। তাই সে যখন ওই রকম একটা ভয়ানক অবস্থায় দেখে তার স্ত্রীকে, তার কাছে যেটা ভয়ানক অবস্থা, তখন তার রাগও হবে না, কষ্ট তো হবে ডেফিনেটলি, কষ্টের সাথে অপরাধবোধ মিশে থাকবে। বোঝাতে পারলাম তোমাকে? এই ছোট্ট একটা কথা, এই ছোট্ট একটা শব্দ চরিত্রটার স্কেচটা আমার কাছে পরিষ্কার করে দিল, বাকিটা পুরো পরিষ্কার হয়ে গেল আমার। এবং সেই জন্য পরিকল্পনা করেই আমার মনে হয় পরিচালক এই দৃশ্যের শুটিংটা ছবির গোড়ার দিকে রেখেছিলেন। এই দৃশ্যটা ছবিতে দেখা যাবে শেষের দিকে, যেহেতু গোড়ার দিকে এই সিনটা রাখা হয়েছিল, তাই প্রথমেই আমার কাছে পুরো চরিত্রটা ক্লিয়ার হয়ে যায় এবং বাকি ছবিটা আমি ওইটাকে, ওই একটা শব্দ অবলম্বন করে আমি চরিত্রটাকে ডিজাইন করি। অপরাধবোধ, ভালো পরিচালক এইটা করতে পারে, উস্কে দিতে পারে তোমার ভেতরের অভিনেতাটাকে। অমরিশ, আমাকে একটা কথা বলো, তুমি এই যেই টাইমটার কথা বলছিলে ছোটোবেলায়, আজকের দিনে দাঁড়িয়ে সেই মাপের মানুষ তো খুব কম আছে। তো আজকে ধরো আমার বয়সী বা আমার থেকে একটু কম বয়সী কেউ এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায়, সে তো এখন গিয়ে ওই থিয়েটার দেখতে পারবে না, তো সে ওই জিনিসগুলো তো পাচ্ছে না, পাবে না,
এখন পুরোটাই সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এখন পুরোটাই নাম্বারস হয়ে গেছে। এখন সবাই দেখছে যে নাম্বার কেনা যাচ্ছে, নাম্বার কিনছে করে সেখান থেকে একটা চান্স পেয়ে যাচ্ছে, জিনিসটা নাম্বারসে শিফট হয়ে গেছে। একটা 20 বছরের ছেলে বা মেয়ে বা একটা 22 বছরের ছেলে বা মেয়ে, সে হয়তো অ্যাসপায়ার করছে এখানে ইন্ডাস্ট্রিতে ঢোকার। সে কীরকমভাবে নিজের ক্রাফটটাকে এনহ্যান্স করতে পারে? দুটো পর্বেই উত্তরটা হবে। একটা হচ্ছে যে তার পক্ষে তো সার্কারিনায় গিয়ে সাবাস পেটোপাচু দেখাটা সম্ভব নয়, তাহলে সে কী করবে? তার হাতে সুযোগ এখন অনেক বেশি, তার হাতে গোটা দুনিয়াটা রয়েছে ইন্টারনেটের মধ্যে দিয়ে, তাই না? আমাদের ছোটোবেলায় আমরা তো চাইলেই একটা ইংরেজি ছবি বা একটা বিদেশি ছবি, যেটা সম্পর্কে ধরো খবরের কাগজে পড়ছি, বিদেশি বাদ দাও, ধরো গিরিশ কাসারাভালির একটা ছবি কিংবা জি অরবিন্দনের একটা ছবি সম্পর্কে স্টেটসম্যানে একটা লেখা বেরোলো, ধরো ধরণী ঘোষ লিখলেন বা শ্রমিক বন্দ্যোপাধ্যায় লিখলেন, আমার তো দেখতে ইচ্ছে করছে সেই ছবিটা, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। কবে গোর্কি সদনে একটা শো হবে সে সম্পর্কে আমি জানতে পারবো কি না আমি তাই জানি না। আজকের দিনে একটা ছেলে বা একটা মেয়ে যে অভিনয় সম্পর্কে শিখতে যায়, জানতে চায়, তার হাতে তো সব রয়েছে। এই যে ইন্টারনেট আমাদের হাতে রয়েছে, এটা সাদা এবং কালো দুটো মুখ পাশাপাশি রয়েছে। এটা চাইলে এটাকে ভয়ানকভাবে তুমি মিসইউজ করতে পারো, সর্বনাশ হয়ে যেতে পারে তোমার। আবার চাইলে এর মধ্যে গোল্ড মাইন লুকিয়ে রয়েছে, যেটা আমাদের সময় ছিল না। আমরা চাইলে একটা বই পেতাম নাকি পড়তে, আজকে তুমি একটা ইবুক সঙ্গে সঙ্গে ডাউনলোড করে পড়ে ফেলতে পারো। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো বই আজ দুপুর 2টোয় যেটা প্রকাশিত হলো 2:05 তোমার ফোনে চলে এলো। বুঝতে পারলে? ধরো তখন একটা পত্রিকা প্রকাশিত হলে কলকাতা থেকে সেটা পেতে আমাদের 1 মাস সময় লাগতো, তাই না? তো উপায় এখন অনেক বেশি আছে। একটা মানুষ, একটা ছেলে বা মেয়ে যদি শিখতে যায়, জানতে চায়, প্রচুর উপায় খোলা রয়েছে শেখা জানার জন্য। আর দ্বিতীয় হচ্ছে তুমি নাম্বারসের কথা বললে, শোনো, আমি শুনি আজকাল নাকি কাস্টিং প্রচুর এই ফলোয়ার্স দেখে হয়। তো এতে আমার একটা সহজ একটা এক্সাম্পল, মানে একটা আমার থিওরি আছে। সেটা হচ্ছে যে ধরো তোমার 200টা সাবস্ক্রাইবার না কি বলে ফলোয়ার্স ওই ইনস্টাগ্রাম ইত্যাদিতে, আমার 5 লক্ষ ফলোয়ার্স। আমি খুব খারাপ অ্যাক্টর, তুমি দুর্দান্ত অ্যাক্টর। আমরা দুজন মিলে একটা অডিশনে গেলাম, সামনে যিনি বসে আছেন তিনি দেখলেন যে তোমার ইয়েটা কম, ফলোয়ার্সটা কম, আমারটা বেশি। তুমি ভালো অডিশন দিলে, আমি খারাপ অডিশন দিলাম, সুযোগ কার হলো? আমার হলো, কারণ আমার ফলোয়ার্স বেশি। খুব ভালো কথা, এই অবধি মেনে নিলাম। তুমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলে। এবার আমাকে তো অভিনয়টা করতে হবে। আমি যদি খারাপ অভিনয় করি তারপর কি হবে? দ্বিতীয় কাজটা আমি পাবো? দর্শক তো দেখবে না, দর্শক তো ফলোয়ার্স বোঝে না। কথার কথা, তর্কের খাতির ধরে নিলাম নির্মাতারা ফলোয়ার্স দেখে নিচ্ছে, তার কারণ তাদেরও একটা যুক্তি আছে ভাই। তার কারণ হচ্ছে এখন মানে তারা দেখছে যে এর যদি এত লক্ষ ফলোয়ার্স হয়, তার মানে এর একটা বাজার তৈরি আছে অলরেডি, তাই আমাদের রিস্কটা কম হচ্ছে। এ একজন ইনফ্লুয়েন্সার, এর ইনস্টাগ্রামের মার্কেটে একটা ভিউজ রয়েছে বা ফেসবুকে রয়েছে, একে নিয়ে নিলে একদম নতুন একজনকে লঞ্চ করার থেকে একে লঞ্চ করা বেটার, কারণ একে অলরেডি অনেকগুলো মানুষ চেনে। হ্যাঁ, কারণ এখন কম্পিটিশান মারাত্মকভাবে বেড়ে গেছে, সকলেই একটা খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে, টেনশনের জায়গায় দাঁড়িয়ে, কেউ রিস্ক নিতে চাইছে না। কিন্তু ওই আমার যুক্তি ওইটাই যে তুমি নাম্বারস দিয়ে সুযোগ পেতে পারো, একবার পেতে পারো, দুবার পেতে পারো, হয়তো 3বারও পেতে পারো, কিন্তু সাস্টেন করতে পারবে না যদি না তোমার ভেতরে মাল থাকে। তাই তৃতীয় ছবিটার পরে বা তৃতীয় সিরিয়ালটার পরে যে আমার এত এত ফলোয়ার্স ছিল, আমি কিন্তু আর সুযোগ পাবো না, কারণ ততদিনে আমি যে অভিনয় করতে পারি না সে ধরা পড়ে যাবে। তখন কিন্তু তুমিই সুযোগ পাবে, তোমার যত কম ফলোয়ার্সই থাকুক। তাই যে ছেলেটি বা মেয়েটি সুযোগ পাচ্ছে না, প্রত্যেক দিন যাচ্ছে কোথাও কাজের জন্য, দেখছে যে না ওর ফলোয়ার্স বেশি, ও পেয়ে গেল, ওর টাকা বেশি, ও পেয়ে গেল, অত বড় একটা গাড়ি চেপে আসে তাই ও পেয়ে গেল, এগুলো তো নিরিখ হয়েছে শুনেছি আজকাল। তার ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই। তাকে মানে বুঝতে হবে যে এটাই তার কেরিয়ারের সবথেকে ইম্পর্টেন্ট সময়, কারণ এই সময়টা তাকে নিজেকে ধারালো করতে হবে। প্রত্যেক দিন শিখে পড়ে জেনে বুঝে তাকে নিজেকে শার্পেন করতে হবে। একটা কল দিয়ে আমরা সেই পেন্সিল কাটতাম না, সেরকমভাবে নিজেকে শার্পেন করতে হবে, যাতে যে কোনো মুহূর্তে সুযোগ পেলে সে যেন ঝাঁপিয়ে পড়তে পারে এবং তার বেস্টটা দিতে পারে। যেটা আমি শুনেছি কয়েকজনের থেকে, এই যে তুমি এই উদাহরণটা দিলে, ধরো তোমার 5 লক্ষ ফলোয়ার্সে তোমার দুটো কাজে দেখছে যে না খুব একটা ভালো হচ্ছে না, তো ওই যে আমার 200টা হয়তো সেটা 400-এ গেল, বাট তখন যে আবার কাস্ট করবে সে হয়তো তোমার 5 লক্ষটার কাছে হয়তো তোমার দিল না, 5 লক্ষকে নিয়ে এলো, হয়তো 3 লক্ষর কাছে, একজন 3 লক্ষর কাছে, আমার 400-এর কাছে হয়তো এলো না, 400-এর কাছে আর যাচ্ছে না। সেটা একটা ইস্যু আমি শুনেছি। এবং আমি এখানে অনেক অ্যাক্টার্সদের হোস্ট করেছি, আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটার্সদেরও হোস্ট করেছি, অনেক ইনফ্লুয়েন্সার্সদেরও হোস্ট করেছি।
ওরাও এখন জানে যে কয়েকটা কাজ ওদের কাছে আসছে ওদের নাম্বারসের জন্য। তো ওখানে কয়েকজন স্ট্রেট বলছে যে তুমি আমাকে যদি নাম্বারসের জন্য চাও, আমি কাজ করতে চাই না। আমার যদি এনাফ সাবস্টেন্স থাকে ওই রোলটায় বা ওই চরিত্রটায়, তাহলে আমি করতে রাজি আছি। সিমিলারলি ধরো দেবলীনাদি বলেছে যে মানে আমাদের কোনো অসুবিধে নেই যদি আজকে ইনফ্লুয়েন্সাররা অ্যাক্টিংয়ে ঢোকে। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তুমি 5 জন অ্যাক্টরকে নাও, তুমি 5 জন ক্রিয়েটারকে নাও, করে একটা ফেয়ার অডিশন করো, করে সেই চরিত্রের জন্য যে ভালো করছে তুমি সেটাকে ফেয়ারলি নাও, তখন আর তুমি নাম্বারটা দেখো। ঠিক ঠিক, একদম খুব সঠিক কথা। কিন্তু সেটা তো দেবলীনা বললে হবে না, যারা নির্মাতা তাদের বুঝতে হবে, বুঝলে না? তারা যতদিন না বুঝছে ততদিন এই সমস্যা চলতেই থাকবে। আর আমার কেন জানি এখনও মনে হয় যে দিনের শেষে কিন্তু ভালো অভিনয় করতে যে পারে তারই জিত হবে। আজ না হলেও, পরশু না হলেও, 3 মাস না পরে না হলেও, 10 বছর পরে হলেও অপেক্ষা করতে হবে তাকে, অপেক্ষা করতে হবে, হবেই আমার মনে হয়, জানো তো। অনেকেই শুনে হয়তো বলবে, কই দাদা, আমি তো 15 বছর ধরে চেষ্টা করছি, চোখের সামনে কত আজে বাজে অভিনেতা বেরিয়ে গেল, আমার তো এখনও কিছু হলো না। আমি তাকেও বলবো, ভাই হবে, হবেই, কেউ আটকাতে পারবে না। অনেক বড় অভিনেতার ছেলেরা সুযোগ পায় না, কি বলে ওটাকে, নেপো কিডস। নেপো কিডস একটা পাবে, দুটো পাবে, তৃতীয় ছবিতে যদি সে খারাপ অভিনয় করে তাকে নেবে না, বিশ্বাস করো, কেউ নেবে না। ঠিক, তো আমার তো নাম্বারসের ক্ষেত্রে এটাই মনে হয়। আর এই যে ফলোয়ার্স বেশি থাকা জন্য না, এটা একটা নতুন ট্রেন্ড তো। এই নাম্বারস বিষয়টা তো ছিল না আজ থেকে 5 বছর আগেও ছিল না, কোভিড পূর্ববর্তী পৃথিবীতে এগুলো ছিল না। তাই প্রত্যেক সময়ের একটা নতুন নতুন ট্রেন্ড আসে, এখন এই ট্রেন্ডটা এসেছে। আমার ধারণা একটা সময়ের পর নির্মাতারা বা যারা বানাচ্ছেন কন্টেন্ট, তারা বুঝে যাবেন যে এগুলো দিয়ে কিন্তু চিঁড়ে ভিজছে না। তখন আবার পুরনো পদ্ধতিতেই ওই ফেয়ার অডিশন নিয়েই কাজ দেওয়া হবে। সেখানে ফলোয়ার্স যাদের বেশি তারাও থাকবে, কন্টেন্ট ক্রিয়েটাররাও থাকবে, ইনফ্লুয়েন্সাররা থাকবে, অ্যাক্টার্সরাও থাকবে, সবাই থাকবে। আমি তো এখন বরঞ্চ আমি তোমায় একটুখানি আসার কথা বলি, সেটা হচ্ছে যে আজকাল তো আমি বাংলা ওটিটিতে বহু থিয়েটারের ছেলেমেয়েকে অভিনয় করতে দেখছি গুরুত্বপূর্ণ চরিত্রে। সেটা তো আমরা যখন শুরু করেছিলাম তখন এতটা ছিল না। সেটা তো একটা পজিটিভ দিক। নেগেটিভ দিক নিয়ে আলোচনা তো হয়, কিন্তু আমার মনে হয় এটা একটা পজিটিভ দিক। ধরো অরিন্দম ভট্টাচার্য পরিচালিত মন্দার হইচইতে, বা তার পরিচালিতই একটা পূর্ণদৈর্ঘ্যের ছবি যেটা বাদল সরকার অবলম্বনে, বল্লভপুরের রূপকথা, বা তারও পরে অনেকগুলো পরপর আমি তালমার, রোমিও জুলিয়েট ইত্যাদি, যেগুলো সব হইচইতে আছে, তাতে আমি বহু থিয়েটারের ছেলেমেয়েদের অভিনয় করতে দেখেছি, এবং তারা কিন্তু কোনো স্টার নন, কিন্তু তাদের সুযোগ দেওয়া হচ্ছে। হয় বিশেষত হইচইকে আমি এর জন্য একটা সাধুবাদ দেব। এছাড়া আড্ডা টাইমস বা অন্য যারা ওটিটি রয়েছেন, তারাও কিন্তু প্রচুর থিয়েটারের ছেলে মেয়েদের সুযোগ দিচ্ছে। এইটা কিন্তু আমাদের সময় পাওয়া যেত না, কারণ আমাদের সময় ক্ষেত্রগুলো অনেক ছোট ছিল, একটা কি দুটো চ্যানেল ছিল, সেখানে 4টে 8টা সিরিয়াল হতো, আর ছবির জগৎটা সম্পূর্ণ আলাদা, একটা অন্য জগৎ ছিল, তখন অন্য রকমের ছবি হতো। ফলে থিয়েটারের মানসিকতার ছেলেমেয়েরা সেই ছবিতে জায়গাই করতে পারতো না, যা কন্টেন্ট হতো। ফলে এখন তো আমি ছবিতেও অনেককে দেখতে পাই যারা থিয়েটার করে, ভালো অভিনেতা অভিনেত্রী, তাদের সুযোগ দেওয়া হচ্ছে। ফলে আমার কাছে তো পজিটিভই মনে হচ্ছে সময়টা। আর এই যে ফলোয়ার্স ইত্যাদি, এই সময়টা কেটে যাবে, এটা একটা নতুন ট্রেন্ড তো, তাই একটু বাজিয়ে দেখা হচ্ছে এটাকে, কেমন হয় ব্যাপারটা। একজন ইনফ্লুয়েন্সারকে দিয়ে অভিনয় করালে কি আরও বেশি লোক দেখবে, আমার ব্যবসাটা কি বেশি হবে? দেখো, যারা লগ্নি করছে তাদেরও তো দোষ দিতে পারি না, তারা তো দিনের শেষে ব্যবসাটা দেখবেই, তারা একরকমভাবে টেস্ট করছে সময়টা। আমি এটায় অনেক কটা জিনিস ফেস করেছি নিজে, যেটা হচ্ছে আমি তো ইনস্টাগ্রামে অনেকজনকে টেক্সট করি যদি আসতে চান, আমি যাদেরকে মনে হয় যে একটু একটা এপিসোড করতে চাই। তো এখানে আমার একটা দুটো এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে তোমার সাবস্ক্রাইবার কত আছে জিজ্ঞেস, আমার খুবই কম, তো হয়তো রিপ্লাই এলো না দেখার পর, বা হচ্ছে না একটু পরে, তাকে দোষ দিও না, কারণ তার মনে হচ্ছে যে আমি যে সময়টা দেবো ওখানে গিয়ে, সেটা যদি কম মানুষের কাছে পৌঁছয় তাহলে তো আমার পণ্ডশ্রম হবে। কারণ এই পৃথিবীতে তোমার উপকার করতে কেউ বসেনি, এটা পরিষ্কার জেনে গেল। হ্যাঁ, কেন করতে যাবে তোমার উপকার? প্রয়োজন নেই তো। হ্যাঁ, ব্যতিক্রমী থাকতেই পারে যারা তোমার উপকার করবে, কিন্তু সেটাকে নিয়ম ভেবে ফেলো না। কারণ পৃথিবীতে বেশিরভাগই মানুষ থাকবে যাদের তোমার উপকার করার কোনো দায় নেই, ফলে সে আসবে না। যারা আসছে না, আসবে না, কি করা যাবে? তুমি কি এই পডকাস্টে তুমি কি নাসিরুদ্দিন শাহকে চাইলে পাবে? কিন্তু তোমার তো ইচ্ছে নেই, তা বলতে পারো না। তোমার কি ইচ্ছে নেই এখানে শাহরুখ খান বসে থাকুক? পাচ্ছ না, কিছু করার নেই, তুমি যাকে পাচ্ছ তাকেই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। যেটা মেন যে ইস্যুটা যেটা আমি ফেস করছি, যেটা হচ্ছে এখন
রিলসের জামানা যদি আমি বলি, রিল অনেক তাড়াতাড়ি মানুষ দেখছে, হ্যাঁ। অনেক ভিউজ হয়ে যাচ্ছে। অনেক না, সেটা না, মানে রিলস একটা 1 মিনিটের রিলও পুরো মানুষেরা দেখছে পুরোটা দেখছে না, 30 না। সেকেন্ড দেখছে, 20 সেকেন্ড দেখছে। সেখানে আমি একটা 1 ঘন্টা 1.5 ঘন্টার পডকাস্ট করছি, তো সেটায় কনভার্ট করাটা ডিফিকাল্ট এখন, একদমই ডিফিকাল্ট। সেটা আমি ফেসও করছি, মানে এখানে অনেক অ্যানালিটিক্স দেখা যায় যে কতক্ষণ মানুষ দেখছে, কতক্ষণ দেখছে, কতক্ষণ স্কিপ করে গেল, কতক্ষণ স্কিপ করে গেল, ওই জিনিসগুলো, ওই অ্যানালিটিক্সটা দেখা হচ্ছে। তো সেইটা একটা আমি ফেস করছি। তো এইটার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে তোমার কি কখনো মনে হয় যে সিনেমা গোয়িং অডিয়েন্স বা থিয়েটার গোয়িং অডিয়েন্স একটা 2 ঘন্টা ফোনটা পকেটে রেখে যে আমি এটা দেখছি, সেইটা কি কমবে বা সেটা বাড়বে বা সেটা সাস্টেন করে যাবে? কমবে প্রত্যেক দিন কমছে। তার কারণ আবারও আমি একটা ঘটনারই দুটো উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে এই ইন্টারনেট আসার পরে যেটা হয়েছে, মানুষের মধ্যে অপেক্ষা কমে গেছে। আগে বেশি দূরে না, ধরো বোলপুরে আমার এক বন্ধু থাকতো, তাকে আমি চিঠি লিখতাম। একটা চিঠি আমি বুধবার দিন লিখলাম, সেদিন বিকেলেই ধরো পোস্ট করলাম, সেটা বোলপুরে পৌঁছতো শুক্রবার। এবার সে শুক্রবার সেই চিঠিটা পড়ে যত তাড়াতাড়ি সম্ভব, ধরা যাক শনিবার দিন উত্তর লিখে সেটা পোস্ট করলো বোলপুর পোস্ট অফিস থেকে, সেটা আমার কলকাতার বাড়িতে আসতো পরের বৃহস্পতিবার। তার মানে এই বুধবার থেকে পরের বৃহস্পতিবার অবধি আমাকে অপেক্ষা করতে হতো যে আমার যে প্রশ্নগুলো করেছি সে কি উত্তর দেবে। ফলে এই যে 7 দিন আমি তো নানান কিছু ভাবতাম যে ও চিঠিটা পড়ে এইটা বলবে, ধরা যাক সে আমার প্রেমিকা, কথার কথা, আমার এই প্রশ্নে সেই উত্তর দেবে। এই যে অপেক্ষার অভ্যেস মানুষের ছিল আমাদের জেনারেশন অবধিও, সেটা তো এখন শেষ। এখন তুমি আমেরিকাতে একজনকে একটা কিছু প্রশ্ন করলে 1 সেকেন্ডের মধ্যে তার উত্তর পেয়ে যাচ্ছ। তো ফলে এটা তো মানুষের দোষ নয়, প্রযুক্তির দোষ। মানে যদি দোষ বলো এটাকে, যে মানুষের মধ্যে অপেক্ষার যে তন্ত্রীটা সেটাই আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ সিস্টেম আমাদের এইভাবে তৈরি করছে। আবার এই সিস্টেমটা ছিল বলেই, এই ইন্টারনেটটা ছিল বলেই আজকে কারোর উপর নির্ভরশীল না হয়ে তুমি কিন্তু একটা পডকাস্ট বানাতে পারছো। আজকে ইউটিউব না থাকলে তুমি তো পারতে না এটা। তোমাকে একজন প্রযোজকের ওপর নির্ভরশীল হতে হতো, একজন টেলিকাস্ট কে করবে, একটা চ্যানেল, একটা মাধ্যম, ইত্যাদি ইত্যাদি, হাজারো রকম বিজ্ঞাপনের সমস্যা, তারা বলতে একে আনো, ওকে এনো না, এই প্রশ্ন করো, ওই করো না, এগুলো তো তোমাকে ফেস করতে হচ্ছে না। তাহলে ওই একই জিনিস, এই যে ইন্টারনেট, যেটা এখন আনলিমিটেড হয়ে গেছে, যা যে কারোর ফোনে সেটা আছে প্রচুর, তো এটাতে করে দুটো জিনিস রয়েছে। এটার মানুষের ধৈর্য কমে গেছে, আবার তুমি এই ধরনের একটা ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট এখানে করতেও পারছো। তাই আমি মনে করি যে এখন ধৈর্যটাকে প্র্যাকটিস করতে হবে। আগে যেমন ধৈর্যটা আমাদের যাপনের মধ্যে ছিল, এখন যেহেতু যাপনের মধ্যে ওটা নেই, বরঞ্চ যাপনের মধ্যে এখন অধৈর্যই অগ্রাধিকার পাচ্ছে। তাই একটা মানুষ যদি ধী আনতে চায় নিজের মধ্যে, সে প্র্যাকটিস করতেই পারে। সে বেশি ফোন ঘাঁটবে না, চাইলেই করা যায়। আমি ফোন একেবারে না ঘাঁটতে বলছি না, বা আমি বলছি না যে তুমি ক্যাবলা ফোন ব্যবহার করো, স্মার্টফোন ইউজ করো না, উপায় নেই, করতেই হয়। কম কাটাও সময় ওটার সাথে, একটু বেশি বই পড়ো। এখনও তো পোস্ট অফিস এক্সিস্ট করে, চিঠি লিখলে ক্ষতি কী? এই যে অপেক্ষাটা তৈরি হবে হোয়াটসঅ্যাপ না করে, যদি প্র্যাকটিস করা যায়, তাহলে যে মানুষ তার মধ্যে ধী আনতে চায়, একটু যেটা তুমি বলছো স্থিরতা আনতে চায়, সে পারবে না যেটা। কজন করবে? যারা করবে না তারা তো কিছু করার নেই, তারা অস্থির হয়ে থাকবে, তারা ফোন হলে গিয়েও বারবার ফোনের দিকে দেখবে, মেসেজ এলো কি না, কিছু ইয়ে হয়ে গেল কি না। তো এইসব নিয়ে চলতে হবে, কিছু করার তো নেই। এখন এ তো আমি রাগ করলে চলবে না যে একটা লোক হলে গিয়ে কেন 2 ঘন্টা ধরে, ধরো বিদেশে শুনেছি নাকি ফোন জমা নিয়ে নেওয়া হয়। আরও সমস্যা তো হচ্ছে যারা গান করে তাদের, ধরো কনসার্টে গেল, এবার একটা লাইভ কনসার্টে তুমি একটা সুর তোমার বেসুরও লেগে যেতেই পারে। তুমি হয়তো এখান থেকে ট্র্যাভেল করে পুরুলিয়া গেছো শো করতে, ক্লান্ত তুমি, শীতকাল, তোমার গলাটা সেদিন একটু খারাপ, একটা সুর একটু বেসুরও হতেই পারে। আগেকার দিনে সেটা কেউ জানতেই পারতো না, এখন তো সেটা ভিডিও হয়ে যাচ্ছে, এবার সেটা ছেড়ে দিচ্ছে সে সোশ্যাল মিডিয়ায়। ফলে একজন প্রফেশনাল সিঙ্গার, যার ওটাই রুজি, যার সুরে গাইবার কথা সবসময়, সে লাইভ ফাংশানে একটা বেসুর মারলে সেটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো সমস্যা তাদেরও কিছু কম নয়। এবার কিছু করার নেই, প্রযুক্তির সুবিধা অসুবিধা সবসময়ই থাকে, বুঝলে না? মানে যখন ধরো টেলিভিশন এলো, তখন তো হৈ হৈ করে উঠেছিল সবাই যে আর তো কেউ সিনেমা দেখতেই যাবে না হলে। প্রতি রোববার তো সিনেমা দেখানো হচ্ছে দূরদর্শনে, তাই বলে কি সিনেমা উঠে গেল? বা সিনেমা যখন এসেছিল তখন থিয়েটার হাহাকার করেছিল যে আর কেউ থিয়েটার দেখতে যাবে না, এরকম এন্টারটেনমেন্ট এসে গেছে, তাই বলতে থিয়েটার উঠে যায়নি। কোনো না কোনো ফর্মে টিকে থাকবে, নতুন জিনিস আসতেই থাকবে। ওটিটি এলো, এরপর আরও কিছু আসবে, কিন্তু ফর্মগুলো বদলাবে না যদি সেই ফর্মের মধ্যে অরিজিনালিটি থাকে, যদি সেই ফর্মটা অনেস্টলি করা যায়। তো অম্বরীশদা, এখন আমার এই শেষের দিকটায়
একটা সেগমেন্ট আমি করি, দ্য পিকচার জোন বলে। সেখানে আমি তোমারই কয়েকটা ছবি এখানে 1 by 1 দেখাবো। সেখানে হয়তো তোমার সাথে কেউ আছে বা একটা সময়ের ছবি, আচ্ছা, সেই ছবিটার ভেতরে আমরা একটু ডিপ ডাইভ করার চেষ্টা প্রচুর করব। রিসার্চ করেছো তুমি, আমি দেখতে পাচ্ছি। এটার মধ্যে তোমার ধরো ধৈর্যের যেমন পরীক্ষা পাচ্ছি, তুমি যে সময় নিয়ে এটা নিয়ে পড়াশুনো করেছো, আবার এই যে ছবিগুলো তুমি পেয়ে গেছো, এটা কিন্তু ইন্টারনেটের জন্য, একদমই, তাই না? একদমই, তাই তুমি এটা সুফলটাকে কাজে লাগিয়েছো, এইটাই আমি বলতে চাইছিলাম। তো প্রথম ছবিটা দেখি। এটা 2022 সালের ছবি। এটা হচ্ছে তোমার একটা বিজ্ঞাপনের শুটিংয়ে আমি ওনার সাথে, এটা আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল দ্বিতীয়বার। ওনার সাথে। এটা বম্বেতে সুজিত সরকারের পরিচালনায় এক ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপন করতে গেছিলাম। আর আমার সঙ্গে ওনার প্রথমবার দেখা হয়েছিল হচ্ছে 2018 সালে। 2018 সালে প্রদীপ সরকার, বিখ্যাত পরিচালক, উনি উনি আমাকে প্রচুর ডাকতেন ওনার বিজ্ঞাপনে, আমি প্রচুর কাজ করেছি, 18টা বিজ্ঞাপন করেছি ওনার সাথে। তো উনি আমাকে 18 সালে ওনার অফিস থেকে ফোন আসে যে এরকম একটা বিজ্ঞাপনের কাজ আছে। তো আমার তখন ডেটটা ছিল না, সেই ডেটটা। তা আমি বলি যে ওই দিনটা তো আমার হচ্ছে না। তখন ওরা একদিন আগে বা পেছনে করা যায় কি, তখন আমাকে সেই সহকারী ওনার বলেছিলেন যে আপনার যার সাথে কাজ তার ডেট অ্যাডজাস্ট করা যায় না, করবেন না। আমি বাবা কত বড় আর্টিস্ট যে ডেট অ্যাডজাস্ট করবেন না একটা দিন। না, ওনার নাম অমিতাভ বচ্চন। তখন আমি ভাবি যে ওই সহকারী রেগে গেছে আমার উপরে, আমি ডেট দিচ্ছি না বলে ইয়ার্কি মারছে আমার সাথে। আমি বিশ্বাসই করিনি ওর কথা, ফোন কেটে দিয়েছিলাম। তার প্রদীপদা নিজে ফোন করে, বলে কী রে তুই এরকম বলেছিস? না যে ও ইয়ার্কি মারছে কেন আমার সাথে প্রদীপদা। ঠিক আছে, আমি ডেটটা দিতে পারছি না, তাই বলে বলছে অমিতাভ বচ্চনের সাথে কাজ। এইরকমভাবে তো রসিকতা না করতেই পারে আমার সাথে। বলো না, সত্যিই তো ওনার সাথেই তোর অভিনয়। তা আমি তো সেই ডেটটা কেন, গোটা মাসটাই ফাঁকা করে ফেলতে পারতাম। গেলাম, তো সেবার আমার কাজ হলো ওনার সাথে। এবং কাজের ফাঁকে ওই যে বলছিলাম না আবারও, যে যার গভীরতা যত বেশি তার ঢেউ তত কম, মাটির মানুষ একদম। এবং যেই উনি শুনলেন যে আমি কলকাতা থেকে এসেছি, উনি সেই শুটিংয়ের ফাঁকে যতবার ব্রেক হচ্ছে ততবার উনি আমার সঙ্গে কলকাতার গল্প, ওনার যৌবনকালে উনি কলকাতায় যখন চাকরি করতেন সেই সময়কার গল্প, আমি থিয়েটারের সঙ্গে যুক্ত শোনার পর ওনার সৌম্যমিত্রের থিয়েটার দেখার গল্প, উনি কিভাবে তখন নিউ এম্পায়ার যেটা সিনেমা হল হলো পরে, সেখানে থিয়েটার হতো বহুরূপীর, এবং রক্তকরবী দেখবার জন্য উনি ইঁট দিয়ে লাইন পেটেছিলেন ভোর 4টে থেকে, কারণ রক্তকরবী হাউসফুল হয়ে যেত কাউন্টার খোলার পরে। তারপরে অঙ্গার নাটকে, উৎপল দত্তর অঙ্গার নাটকের রবি ঘোষের অভিনয়ের প্রশংসা থেকে শুরু করে সেইটা অবলম্বন করে উনি একটা হিন্দি ছবি করেছিলেন। এসব নানান গল্প, মানে একটা সময়ের পর আমার মনে হচ্ছে না যে উনি অমিতাভ বচ্চন, মনে হচ্ছেন যে আমার পাড়ারই কোনো দাদু বা জেঠু, যে পুরনো দিনের গল্প শোনাচ্ছে আমাকে, বুঝলে। তো সে তো 18 সালের সেই দিনকার অভিজ্ঞতাটা হলো। তা আমি তো খুব খুশি হলাম যে এক জীবনে মিস্টার বচ্চনের সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারলাম, বিরাট সৌভাগ্য আমার। তারপরে 19-20 মাঝে কোভিড হয়ে 21-22 সালের ঘটনা, আবার আমার কাছে একটা ফোন আসে, এবার প্রদীপ সরকার না, এবার সুজিত সরকারের থেকে। তো উনি সরাসরি আমায় ফোন করে বলেন যে এরকম ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন আছে, তুই পারবি ডেট দিতে? এবং সত্যি সেদিনও আমার ডেটটা ছিল না। আর সুজিত দা একটু ডেটটা এদিক ওদিক করা যায়? বলছে না বাবু, ডেট তো আমি এদিক ওদিক করতে পারবো না, তোর তো মিস্টার বচ্চনের সাথে পাঠ। আর বারবার আমার সাথে কেন এরকম হয় আমি জানি, কিছুতেই ওনার সাথে আমার ডেট অ্যাডজাস্ট হয় না। যাই হোক, তা ডেট অ্যাডজাস্ট করলাম আমি, করে আবারও গেলাম এই শুটিংটা করতে। এবার মজাটা এখানে, গপ্পটা এখানে শুরু আসলে। ধরো 18 সালে আমি যার সঙ্গে অভিনয় করেছি একটা দৃশ্যে, 22 সালে দাঁড়িয়ে সেই অভিনেতাকে আমার মনে থাকবে না, থাকার কথা নয়, যদি না সে খুব নামী ব্যক্তিত্ব হয়। আমি ওনার কাছে কেউ নই। 18 সালে করা অভিনয় আমার কাছে সারা জীবনের স্মৃতি সম্পদ হয়ে রয়েছে, ওনার কাছে তো থাকার কথাই নয়। তারপর উনি কত মানুষের সাথে অভিনয় করেছেন। এবার 22 সালে উনি ফ্লোরে ঢুকলেন, আমরা বাকি অভিনেতারা সকলে দাঁড়িয়ে আছি। একটা ইন্ট্রোডাকশন পর্ব হয় শুটিং শুরু হওয়ার আগে, সুজিত সরকার সকলের সাথে ওনার পরিচয় করিয়ে দিচ্ছেন। যখন আমার টার্ন এলো, উনি তখন বললেন যে আমি ওকে চিনি, বুঝলে। তো সুজিত সরকার বললো আচ্ছা তাহলে তো ঠিক আছে, ভালো কথা। আমি প্রচণ্ড অবাক হচ্ছি এবং আমি খানিকটা অবিশ্বাসই করছি। আমি বলছি যে বুড়োটা মিথ্যে কথা বলছে নাকি, মানে এটা ইয়ার কি হচ্ছে, আমাকে উনি চেনেন? হতে পারে কখনো। খানিকটা খারাপই লাগছে আমার, যে উনি হঠাৎ আমার পেছনে লাগছেন কেন এইভাবে। হয়তো ওনারা আলাপ টালাপ করতে ভালো লাগছে না, তাই বলে দিলেন চিনি চিনি। এবার একটা শর্ট হয়েছে, শর্টটা কেটেছে, আমি তককে ছিলাম। আমি গিয়ে ওনার পাশে বসেছি, এই যে ছবিটা, গিয়ে বলছি আপনি যে বললেন আপনি আমাকে চেনেন, আপনি সত্যি আমার মনে আছে আপনার? ওই তখন খানিকক্ষণ এরমভাবে হেসে আমার দিকে তাকিয়ে বললেন যে কী জানতে চাও বলো।
আমার ধৃষ্টতা মানে তুমি ভাবতে পারবে না। আমি বললাম, বলুন তো আপনার সঙ্গে কোথায় আমার কবে দেখা হয়েছিল? উনি বললেন, সাল তারিখ বলতে পারবো না, 3-4 বছর আগে এই ব্র্যান্ডের বিজ্ঞাপন ছিল, প্রদীপ সরকার ডিরেক্টর ছিল। শট বাই শট উনি বললেন কী কী অভিনয় করেছিলেন আমার সাথে। তারপর উনি আমার সঙ্গে রবি ঘোষের গল্প করেছিলেন, সৌম্য মিত্রের গল্প করেছিলেন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কথা বলেছিলেন, সমস্তটা বলে গেলেন। তুমি ভাবতে পারবেন আমি কি অবাক হয়েছিলাম। এবং তারপর ওই লোভী মন যা হয় আর কি, তা আমি দেখলাম যে এতটাই যখন উনি আমাকে মনে রেখেছেন, তাহলে আরেকটু কিছু ওনার থেকে বার করে নেওয়া যেতে পারে। কারণ আর তো বারবার তো আর হবে না, দুবার হয়ে গেছে। তা আমি ওনাকে বললাম যে দেখুন আমার একটা আবদার আছে আপনার কাছে। বলছে হ্যাঁ বলো। আমি শুনেছি যে আপনার মেকআপ বাসটা নাকি পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ মেকআপ ভ্যান আর কি। ওরম মেকআপ ভ্যান নাকি সকলের নেই, কারোরই নেই, হলিউডের আর্টিস্টদেরও নেই। তা আমার কি সৌভাগ্য হবে একবার আপনার মেকআপ ভ্যানটা দেখার? আমাকে আরও অবাক করে উনি বললেন, হ্যাঁ লাঞ্চ ব্রেকে এসো, দেখা হবে। লাঞ্চ ব্রেক হলো। জীবনে একবারই আমি কিন্তু লাঞ্চ খাইনি, কারণ লাঞ্চ খেলে আমার আর ওনার ভ্যানে যাওয়া হতো না। লাঞ্চ ব্রেক হওয়ার পর আমি ওনার ভ্যানে যাই, এবং ওনার ভ্যানটা দেখাও একটা অভিজ্ঞতা। ওনাকে দেখা যেমন একটা অভিজ্ঞতা, ওই নাম একটা ভ্যান দেখা একটা অভিজ্ঞতা। সেই ভ্যানে একটা বিরাট বড় কনফারেন্স রুম আছে, একটা বসার ঘর আছে, একটা অফিস আছে, তারপর ওনার বেডরুম আছে। উনি বেডরুমে বিরাট বড় খাটের মধ্যে আতশোয়া হয়ে কমলালেবু খাচ্ছিলেন। আমি সেখানে গিয়ে বসি। আবারও প্রায় 20 থেকে 25 মিনিট উনি আমার সঙ্গে নানান গল্প করেন, এবং সেই নানান গল্পের মধ্যে যেটা উল্লেখযোগ্য, যেটা বললে অনেক মানুষের ভালো লাগবে, সেটা হচ্ছে একটা সময় উনি আমাকে বললেন যে বাংলায় ওটিটির কী ভালো কাজ হচ্ছে আজকাল, কটা চ্যানেল আছে ইত্যাদি, কী ধরনের ইনোভেটিভ কাজ হচ্ছে কি। তা আমি যা যা বলার পর ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা স্যার, আপনি তো বড় পর্দার মানুষ, আমাদের ইন্ডাস্ট্রিতে দেখেছি বড় পর্দায় যারা মূলত কাজ করেন তারা ওটিটি ছেড়ে দিন, তারা ছোট পর্দাকেই ছোট করে। ছোট পর্দায় আবার কাজ হয় নাকি? ওটিটির কথা তো ছেড়েই দাও, বড় পর্দার লোকেরা ওটিটিকে একটু নিচু নজরেই দেখে। আপনি একটা বড় পর্দার মাসিহা, আপনি হঠাৎ মোবাইলে যে সিনেমাটা বা কন্টেন্টটা দেখা যায় সেটা নিয়ে আপনি ভাবছেন কেন? উনি তখন ওনার নতুন আইফোনটা বার করে আমায় বললে, দেখিয়ে ইসমে সব অ্যাপ হ্যাঁ, যা যা অ্যাপ নতুন নতুন বেরোচ্ছে, গানের বলো, সিনেমার বলো, ইনফরমেশনের বলো, খেলাধুলোর বলো, সব ওনার ওখানে ডাউনলোড করা আছে। দিয়ে তারপর উনি একটা খুব দামি কথা আমাকে বললেন, বলছে দেখো আমার জীবনে একটাই কাজ, প্রত্যেক দিন নিজেকে আপ টু ডেট করা, সারা পৃথিবীর সাথে আপ টু ডেট করা। যদি এটা না করতে পারতাম, যদি আমি আজ ওটিটি সম্পর্কে না জানতে চাইতাম বা ওটাকে ছোট করতাম, যেটা আজকে ট্রেন্ড, তাহলে আজকে আমার বহু কলিগদের মতো আমিও জুহুর কোনো একটা অন্ধকার বাংলোয় বসে দিন কাটাতাম। আমি কিন্তু রেলিভেন্ট থাকতে পারতাম না। আমি আজও রেলিভেন্ট, আমার মতো অভিনেতা কি নেই ইন্ডাস্ট্রিতে? ডেফিনেটলি আছে, কিন্তু আমি আজও রেলিভেন্ট কেন? কারণ আমি সময়ের সাথে পা মিলিয়ে চলতে পারি, আমি প্রত্যেকটা নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারি। বুঝলে, এইটা আমার কাছে একটা বড় শিক্ষা। তা তুমি বলতে পারো ওনার সাথে ওই 2 দিন অভিনয় করে আমি অভিনয় তো কিছু শিখতে পারিনি, সে ক্ষমতা আমার নেই, 200 বার কাজ করলেও পারবো না। কিন্তু এই জিনিসটা আমি শিখেছি যে যেটা নতুন আসবে সেটাকে চেখে দেখো, তারপর খারাপ না লাগে রেখে দাও পাশে, কিন্তু একেবারে ডিসকার্ড করে দিও না। নেক্সটটা দেখি। এটা নিয়ে অনেক কথা হয়ে গেল। তখনকার থেকে আমি একটু রোগা হয়েছি না এখন? খুবই, একদমই। এইটাই মনে হচ্ছে এই ছবিটা দেখে। এইটা হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর। সেটা হচ্ছে 2000, এটা কত, 25 তো? এটা 25। এটা হচ্ছে 24 সালে। আচ্ছা। এটা অর্ধাঙ্গিনী ছবির জন্য আমি শ্রেষ্ঠ সহকারী অভিনেতার পুরস্কার পেয়েছিলাম। অবিস্মরণীয় একটা অভিজ্ঞতা। ফিল্মফেয়ার ছোটো থেকে দেখে, মানে অমিতাভ বচ্চনকে যেমন ছোটো থেকে বড় হয়েছি, ফিল্মফেয়ারও একটা বিরাট ব্যাপার না? মানে যত বড় বড় অভিনেতা অভিনেত্রী সকলের বাড়িতে যেখানে ইন্টারভিউ দেয় পাশে দেখা যাবে ফিল্মফেয়ার আছে, একটা বা 20টা, যাই থাক, যার যেরম। সেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আমিও যে কোনো দিন পাবো, সত্যি আমার স্বপ্নের বাইরে ছিল, ভাবনার বাইরে, স্বপ্নও দেখিনি কখনো। পেলাম, বেশ ভালো লাগলো। যে কোনো স্বীকৃতি তো ভালো লাগে। অনেকে যেমন অ্যাওয়ার্ডসের জন্যই কাজ করে, তোমার ওইটা নেই, তোমার পেলে খুব ভালো। কাজ করে তো লাভ নেই, কারণ আমার হাতে তো নেই অ্যাওয়ার্ডটা। তাই অ্যাওয়ার্ডের জন্য কাজ করে কী লাভ? হ্যাঁ, পেতে তো খুবই ভালো লাগে, আমি আবারও যদি ফিল্মফেয়ার পাই তাহলে আবারও ভালো লাগবে। কিন্তু এই যে প্রথমবার পেলাম, প্রথমবার পার অভিজ্ঞতা বা অনুভূতিটা তো আলাদাই হয়। এর জন্য অবশ্যই আমি কৌশিক গাঙ্গুলির প্রতি ঋণী, কারণ উনি অর্ধাঙ্গিনীতে অত সুন্দর একটা চরিত্র আমাকে লিখে দিয়েছিলেন, অত গুরুত্বপূর্ণ একটা চরিত্র লিখে দিয়েছিলেন, সেই জন্যই পেয়েছি। ভালো লেগেছে, খুবই স্মরণীয় একটা দিন আমার কাছে। নেক্সটটা দেখি। এটা বোধহয় 98-99 সালের, যে সময় আমি কিচ্ছু করতে চাইতাম না, যে সময় আমি মনে করতাম যে
আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন, বুঝলে? নচিদার প্রভাব দেখা যাচ্ছে। নচিদা আমার পাড়ার মানুষ, ছোট থেকে আমি নচিকেতাকে দেখেই বড় হয়েছি। তো নচিদার মতোই দাঁড়িয়ে রাখতাম তখন। তো এটা এটা সম্ভবত বাংলা একাডেমিতে কোনো একটা থিয়েটারের সেমিনারে শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, এবং আমি কোনো একটা লিটল ম্যাগাজিন বা থিয়েটার কোনো পত্রিকার জন্য সেটা লিখতে গেছিলাম। হাতে পেন দেখো, দেখতে পাবে। আর হাইলি ইন্টেলেকচুয়াল, মুখ চোখ করে দেখাচ্ছি যে আমি প্রচুর বুঝছি। এখন বুঝি যে আমি কিছুই বুঝিনি। সেই সময়কার একটা ছবি। তো আমি জাস্ট আমি একটু পেছনে যাচ্ছি, একটা জাস্ট প্রশ্ন, যে যখন তুমি ওই থিয়েটারে যেতে, প্রায় তুমি বললে এমন কোনো দল নেই যেটা তুমি নাটক দেখোনি, এবং তখন তুমি বলছো যে তুমি অভিনয় যে করবে বা করার ইচ্ছেটা ছিল না, তাহলে তোমার কি টানতো এক্স্যাক্টলি? ওই ম্যাজিকটা, মঞ্চে যে ম্যাজিকটা হতো। ধরো একাডেমিতে অভিনয় হচ্ছে, একটা লেফট থেকে একজন বেরিয়ে গেল, বললো দাঁড়াও দাঁড়াও চাটা করে আনি, বলে বেরিয়ে গেল তো চা আনতে। আমি তো জানি ওখানে কোনো রান্নাঘর নেই। কিছুক্ষণ পরে চা নিয়ে ঢুকলো, আমি বিশ্বাস করতে বাধ্য হলাম যে ওই চরিত্রটা গিয়ে রান্নাঘর থেকে চাটা নিয়ে এলো। এই ম্যাজিক আর অন্য কোথায় আছে বলো? আছে কি আর? ফেতারুতে একটা দৃশ্য ছিল যেখানে গোটা মঞ্চটা না 180 ডিগ্রি ঘুরে যেত। মঞ্চটা তো আসলে ঘুরছে না, স্টেজ ক্রাফটটা ঘুরে যাচ্ছে এমনভাবে যাতে তোমার মনে হবে যে মঞ্চটা রিভলভ করে গেল। এই ম্যাজিক থিয়েটার ছাড়া অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়, বুঝলে না? এই ম্যাজিকগুলো আমাকে অ্যাট্রাক্ট করতো, ওই ম্যাজিকগুলোর সন্ধানে আমি যেতাম। ধরো তিস্তাপাড়ের বৃত্তান্ত নাটকে তিস্তা নদীটা তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার সেটা মঞ্চে কী করে দেখানো সম্ভব? তিস্তায় বান আসে, তিস্তা ক্ষেপে ওঠে, তিস্তা শান্ত হয়। 3টে এরম বড় বড় দড়ি দিয়ে ব্যাকস্টেজে সুমন মুখোপাধ্যায় ডিজাইন করলেন তিস্তা নদীটার। এই জিনিস তুমি অন্য কোনো মাধ্যমে করতে পারবে? যখন তিস্তায় ঝড় হয়, ওই দড়িগুলো শুধু নড়ে আর তোমার মনে হবে ঝড় হচ্ছে, বুঝলে? বা একটা দৃশ্যে আমার মনে আছে, উষা গাঙ্গুলি কোনো একটা নাটকে একটা কথা বলতে বলতে এরমভাবে একটা আঁচলে চাবির গোছা বেঁধে রাখতেন। একটা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন উনি, সেটা নিয়ে মানে চাবির গোছাটা পিছনে ফেলতেন, চেপ করে গিয়ে ওটা পড়তো। ওটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করতো। হলে যারা বসে থাকতো না, তারা এরকম আঁতকে উঠতো, কোনো ড্রামের বিট ফেলতে হতো না। ওই আঁচলটা এমনভাবে ফেলতেন উনি, এমন হিসেব করে ফেলতেন যাতে চাবির গোছাটা পিঠে গিয়ে লেগে ছাক করে একটা আওয়াজ হয়, যেটা ওই ওই মুহূর্তের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যেত। এই ম্যাজিকটা তার অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। ওই ম্যাজিকটাই আমাকে টানত। এটা আমাদের ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির কোনো প্রমোশনের ছবি, দেবের সাথে। এটা একটা মজার অভিজ্ঞতা হয়েছিল আমাদের। এই চরিত্রটা যখন তোমার কাছে আসে, তোমার কি তখন? আমার মনে ছিল যে দেব পাগল হয়ে গেছে, অতি জনপ্রিয়তাকে উন্মাদে পরিণত করেছে। ও যেদিন আমায় ফোন করলো, করে বললো যে আমি একটা ছবি করছি, তোমার একটা চরিত্র আছে, জানাচ্ছি শুধু তোমার সাথে আগেও ছবি করেছি, না এটাই বাল্ক ডেট দিতে হবে, প্রচুর আউটডোর আছে, খুব ইম্পর্টেন্ট চরিত্র। আমি কী ছবি? বললো ব্যোমকেশ ও দুর্গ রহস্য। হ্যাঁ কাগজে পড়েছি তুমি ব্যোমকেশ করছো। ব্যোমকেশ দুর্গ রহস্য তো আমার পড়া নেই, কী চরিত্র এটা বলো, আমি একবার দেখে নিচ্ছি। বলে এটা অজিতের চরিত্র। বলে তার কথা হয়নি আমার সাথে। আমি ভাবলাম যেহেতু পুরো মাথা খারাপ হয়ে গেছে, আমাকে অজিতের চরিত্রে ভাবছে কেন? না আমার আছে অজিতের মতো চেহারা, না আছে শার্পনেস, কিছুই নাই। তারপর যখন চরিত্রটা করতেই হবে, তখন আমি সবসময় পজিটিভ ভাবার চেষ্টা করি। তখন আমি ভাবতে বসলাম যে আমাকে অজিতের চরিত্রের প্রতি আমার মানে নিজেকে কি বোঝাবো আমি পজিটিভলি। তখন আমি দেখলাম যে না, খারাপ লাগার তো কোনো কারণ নেই। অজিতের চরিত্রটা একজন লেখক সাহিত্যিকের চরিত্র। সে তার বন্ধু ব্যোমকেশ, যে কিনা একজন সত্যান্বেষী, তার সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়। কি করতে ঘুরে বেড়ায়? চোর ধরতে না, ডাকাত ধরতে না। সে তার বন্ধু তার কাছে হিরো, সে নানান রহস্য সমাধান করবে। সেইটা দেখে এসে সে একটা উপন্যাস লিখবে। সে আসলে গপ্পের সন্ধানে যায়। তো যে লোকটা গপ্পের সন্ধানে যায়, সে মোটা হলেও চলে, রোগা হলেও চলে, বেটে হলেও চলে, লম্বা হলেও চলে। তাহলে অসুবিধা হচ্ছে কেন ভাবতে? তার কারণ এবার আমি বুঝলাম যে ইদানিংকালে যত অজিত আমরা দেখেছি, তারা প্রত্যেকেই নায়কের চরিত্রে অভিনয় করে। হয় সে ঋত্বিক চক্রবর্তী, নয় সে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, নয়তো সে সুপ্রভাত, এরম যারা যারা করেছে ইদানিংকালে, এরা প্রত্যেকেই কিন্তু প্যারালালি হিরোর চরিত্রে অভিনয় করে। সেই জন্যই আমার নিজেকে ওদের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। তখন আমি দেখলাম যে বাংলা সিনেমায় মঞ্জুদে একটা ব্যোমকেশ করেছিলেন, যেখানে শ্যামল ঘোষাল করেছিলেন। এছাড়া যেটা জনপ্রিয় ব্যোমকেশ, উত্তম কুমার অভিনীত সত্যজিৎ রায়, সেখানে অজিতের চরিত্রে কে পাঠ করছেন কিন্তু একজন চরিত্রাভিনেতা, শৈলেন মুখোপাধ্যায়। তার কোনো হিরোইক চেহারা ছিল না। এবং যখন চিড়িয়াখানায় একটা দৃশ্যে আমার মনে আছে, একটা ডেড বডি এরমভাবে খুলে দেখেন উত্তমবাবু, তখন কিন্তু স্ক্রিনের মধ্যে মানে ফ্রেমে আছেন শৈলেনবাবু, মুখটা সরিয়ে নেন। তার উনি একজন নিহাতি ছাপোষা মানুষ, উনি কোনো হিরো নন। ওইটা দেখে আমি মনে হয় যে আমি পারবো এটা করতে, কারণ অজিত একজন সাধারণ মানুষ।
মানে দর্শকের চোখ দিয়ে, মানে অজিতের চোখ দিয়ে দর্শক আসলে গল্পটাকে দেখে। একদম। তারপর আমার আর কোনো অসুবিধে মনে হয়নি, যতটা সম্ভব করেছিলাম চরিত্রটা। এবং কারোর কারোর ভালোও লেগেছে আমি দেখেছি, কারোর কারোর খারাপও লেগেছে, আবার বেশ কয়েকজনের ভালোও লেগেছে। এই সময়টার কথা তো আমি বলতে পারবো না, কারণ আমার তখন বোধ বুদ্ধি হয়নি। মানে এই সময়টা হচ্ছে এই দুটো মানুষের ব্যাপারে যদি তুমি কিছু বলো, কারণ এই দুটো মানুষ তো আমার মেন্টর। এরা আমাকে, মানে এরা আমাকে প্রশ্রয় দিয়েছিলেন বলে, ধরো একটা সময়ের পর যখন এরা বুঝতে পারলেন যে আমি গতানুগতিক পথে হাঁটবো না, আমি চাকরি করব না, আমি আরও পড়াশুনো করব না, আমি একটা অন্য কোনোভাবে জীবনটাকে যাপন করতে চাইছি, তখন বাবা মা হিসেবে ধরো 90 দশকের শেষাশেষি একটা সময় দাঁড়িয়ে তারা যে সেই যাপনটা আমার মেনে নিলেন। কারণ তখন তো তারা জানতেন না যে একদিন দেবেশদার কাছে একটা ফোন আসবে, আমি একটা সিরিয়ালে পার্ট পাবো, সেটা হিট হবে, তারপর আমি অনেক এইসব তো কিছুই জানতেন না তারা। তারপরেও যে তারা আমার এই স্বপ্নটাকে সাপোর্ট করেছিলেন, রাগ কি আর করতেন না, রাগারাগি করতেন আমার বাবা। বুঝতে পারছিলেন কিছুই রোজগারপাতি হচ্ছে না আমার, তারও বয়স হচ্ছে, তিনিও কিছু জমিয়ে যেতে পারেননি। কিন্তু আমার বাবাও যেহেতু যৌবনকালে একটু বোহেমিয়ান টাইপেরই ছিলেন, কবিতা, নাটক, লেখালেখি এসব নিয়ে থাকতে ভালোবাসতেন, সংসারের চাপে তাকে চাকরি করতে হয়েছিল, তখন সে যখন দেখলো যে আমার ছেলেটা আমারই মতো হয়েছে, সেও এরকমভাবে গতানুগতিক পথে চলতে চায় না, কোথাও সে হয়তো তার অপূর্ণ স্বপ্নটাকে পূরণ করার জন্যই আমাকে সাপোর্ট করেছিলেন, মাও করেছিলেন। তো ফলে এই দুজন না থাকলে আমি যেমন জন্মাতাম না, অভিনেতা হিসেবে আমার জন্মটা হতো না। মানুষের তো দুবার জন্ম হয়, একবার ঘটনাচক্রে হয়, আরেকবার হচ্ছে কীর্তির কারণে তার জন্ম হয়। তাই আমার যদি দ্বিতীয় কোনো জন্ম হয়ে থাকে একজন অভিনেতা হিসেবে বা একজন পারফর্মার হিসেবে, যে জন্য আজকে তুমি আমাকে এই অনুষ্ঠানটায় ডাকছো, এই জন্মটার জন্য এরা দুজন দায়ী, অন্য কেউ নয়। লাস্ট ছবি, এরা দুজন এমন দুজন মানুষ যাদের কীর্তি সম্পর্কে আমি খুব একটা কিছু জানি না, কারণ খেলাধুলোর সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই। তো এদের দুজনের সাথে একটা বিজ্ঞাপনের সূত্রে আমার আলাপ হয়, এটা হচ্ছে জয়পুরে একটা কাজ হয়েছিল। তো সেখানে ওদের দুজনের মধ্যে মিস্টার ধোনির সাথে আমার খুবই ভাব হয়, এবং একটা খুব মজার গল্প আছে ওনার সাথে। কপিল দেবের সঙ্গে আমার সেইভাবে গল্প হয়নি, কিন্তু বেশি গল্প হয়নি, ভালোই হয়েছে, কারণ ওরা যদি জানতেন ক্রিকেট সম্পর্কে আমার বোধ, তাহলে দুজনেই মারতেন আমাকে, হাসতেন না একটু। কিন্তু মিস্টার ধোনির সঙ্গে যে একটা অদ্ভুত মজা হয়েছিল সেটা হচ্ছে যে আমি জয়পুরে গিয়ে 3 দিনের ইভেন্ট ছিল। তো প্রথম দিনই আমি পৌঁছে এয়ারপোর্ট থেকে নেমে হোটেলে গিয়ে ব্যাগটা রেখে একটা ওলা ধরে বেরিয়ে পড়েছিলাম বেড়াতে, এই হাওয়া মহল এটা ওটা সব দেখেছিলাম। দ্বিতীয় দিনও সন্ধেবেলা আমাদের শুটিং ছিল, সারা সকাল আমি বেরিয়েছিলাম একটা গাড়ি ভাড়া করে। এবার দ্বিতীয় দিন আমাকে ধোনি জিজ্ঞেস করলেন যে তুমি নাকি খুব বেড়াচ্ছ শুনলাম অর্গানাইজারের কাছে। হ্যাঁ, তো জয়পুরে এসেছি, বেড়াবো না, আমাদের তো বিকেলের পরে কাজ। আমি ভোরবেলা উঠে ব্রেকফাস্ট করে আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাই, হাওয়া মহল দেখি, আম্বার ফোর্ট দেখি, এটা ওটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, ডালবাটি চুরমা খাই। দেখলাম ওনার মুখটা না খুব করুণ হয়ে গেছে। আমার কী হয়েছে আপনার? বললাম আমি না কোনো দিন এগুলো দেখিনি, আর আমি চাইলেও দেখতে পারবো না, কারণ আজকে যদি আমি হাওয়া মহলে যাই, আমাকে 1 মাস আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জানাতে হবে যে আমি হাওয়া মহল দেখতে যেতে চাই। ওরা ওই কয়েক ঘন্টার জন্য ওটাকে একদম ফাঁকা করতে হবে ওদের, তা না হলে বিপদ হয়ে যেতে পারে। তখন আমি বুঝলাম যে খ্যাতির বিড়ম্বনা কাকে বলে। উনি চাইলেই আজকে কিন্তু ডালবাটি চুরমা খেতে পারবেন না রাস্তায় দাঁড়িয়ে, যেটা আমি পারবো জয়পুরে দাঁড়িয়ে খেতে। এবং তখন ওই জয়পুরের একটা বিখ্যাত মিষ্টির দোকান আছে, সেটা সম্পর্কে উনি আমায় বললেন যে কোন একটা উনি ফুড ব্লগে দেখেছেন ওই মিষ্টির দোকানটা সম্পর্কে। সেখানে বুঝতে পারছি ওনার যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু ওনার পক্ষে যাওয়া সম্ভব নয়। ইভেন্টের তৃতীয় দিন সকালবেলা আমি ওই মিষ্টির দোকানটায় যাই, আমার বাড়ির জন্য 1 প্যাকেট মিষ্টি কিনি এবং ওনার জন্য 1 প্যাকেট মিষ্টি কিনি, দিয়ে ফিরে এসে ওনার ম্যানেজারকে আমি যোগাযোগ করি হোটেলে, বলি যে ওনার জন্য আমার এই, উনি কালকেই হোটেল দোকানটার কথা বলছিলেন, তো আমি ওখান থেকে নিয়ে এসেছি মিষ্টি। তো উনি খুব আপ্লুত হয়ে ওনার রুমে আমাকে ডেকে পাঠান এবং ওই মিষ্টিটা নেন এবং বলেন যে আমি এবং আমার বাড়ির লোক খাবো এটা। এটা মজার ঘটনা একটা। অত বড় মাপের একজন মানুষ, মানে ক্রিকেট আমি না বুঝতেই পারি, কিন্তু ওনাদের কীর্তি সম্বন্ধে তো আমি ওয়াকিবহাল, তাই আমি জানি ওনার কত বড় মাপের দুজন মানুষ। তো সেরকম একজন অত বড় মাপের মানুষ MS ধোনি, তার জীবনেও যে কিছু দুঃখ থাকতে পারে, অপ্রাপ্তি থাকতে পারে, এটা একটা গল্প। এটাই শেষ ছবি ছিল হ্যাঁ। তো এখানেই মোটামুটি এপিসোডটা আমরা শেষ করব। আমার শুধু তোমার একটাই জিনিস বলার ছিল যে আমি খুবই টেন্স ছিলাম এই এপিসোডটা নিয়ে, কারণ আমি যবে থেকে ওই 9 মাস আগে তোমার সাথে প্রথম কথাটা হয়েছিল, আমি তখনও জানতাম যে আমার
ওই দক্ষতা নেই তোমার উল্টো দিকে বসে তোমায় হোস্ট করার, সেটা আমার এখনও নেই, আমি সেটাও জানি। এবং সেটা করার জন্যে আমাকে আমার ক্রাফটটাকে অনেক বেশি ঘষে মেজে আরও শোনো, অনেক। পৃথিবীতে সাহস থাকলে সব করা যায়। আমি যদি অমিতাভ বচ্চনের উল্টো গিয়ে দাঁড়িয়ে অভিনয় করতে পারি, আমি নিজেকে অমিতাভ বচ্চন বলছি না, তাহলে তুমি যে কোনো কাউকে এখানে বসিয়ে প্রশ্ন করতে পারো। তোমার প্রশ্নের মধ্যে অনেস্টি আছে কি না সেটা মোদ্দা কথা, তোমার অ্যাপ্রোচটার মধ্যে অনেস্টি আছে কি না, বুঝলে? আমার মনে হয় যে অ্যাপ্রোচের মধ্যে অনেস্টি থাকাটাই হচ্ছে সবথেকে বড় ক্রাইটেরিয়া বা তোমার যোগ্যতা। সেটা যদি থাকে তাহলে যে কোনো লোক এই সিটটায় বসতে পারে, তুমি যে কোনো লোকের ইন্টারভিউ নিতে পারো। আর যারা তোমার সাবস্ক্রাইবার বেশি নেই বলে আর ফোন ধরছে না, তাদের তুমি আর ফোন করো না, আমি করছি দরকার নেই ফোন করা। এমন কোনো দিন যদি আসে তারা তোমাকে কল ব্যাক করে, তাহলে বুঝবে সেখানে তোমার জয়। আর যদি না আসে তাহলে হলো না। সব জয় কি আর হয়? সব কি আর পাওয়া যায় পৃথিবীতে? দরকার নেই পাওয়ার। অম্বরীশ দা, থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে। এই Thank you. সময়টা যে দিয়েছো, এটা আমাদের কাছে এবং আমার টিমের কাছে যে কতটা ভ্যালুয়েবল সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না না, না। বলে বোঝানোর দরকারও নেই তোমার, আমি বুঝতে পারি। অম্বরীশ দা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, তোমার রুম অফ টেলস আরও খ্যাতি পাক, স্বীকৃতি পাক, সাবস্ক্রাইবার বাড়ুক, আপনারা দেখুন, শেয়ার করুন। আর কি কি বলে, ওই সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের বলুন লাইক করতে। ও একটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, বা ওর মতো যারা করছে, শুধু ওর কথা আমি বলবো না, প্রত্যেককে সাপোর্ট করার চেষ্টা করুন। খুব একটা খরচাও নেই, খুব একটা ঝামেলাও নেই, একটা বাটন টিপে দিলেই সাবস্ক্রাইবড হয়ে যায়। আপনার একটা ছোট্ট বাটন প্রেস করা মানে ওদের অনেকটা সুবিধে। ওরা যে ইন্ডিপেন্ডেন্টলি কারুর ভরসায় না থেকে একটা কাজ করা শুরু করেছে, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই সেটা সাপোর্ট করা উচিত। এইটুকুই বলার। সকলে ভালো থাকবেন, আর আমাকে যেভাবে এতদিন ভালোবেসেছেন আগামী দিনেও ভালোবাসবেন, রুম অফ টেলসকেও বাসবেন। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ পুরো এপিসোডটা দেখার জন্যে। এই আজকের দিনে যদি একটা 1.5 ঘন্টার এপিসোড আপনারা দেখেন, তাহলে এটার থেকে ভালো জিনিস আমাদের জন্য আর কিচ্ছু হতে পারে না। প্লিজ একটু লাইক শেয়ার করুন, একটু কমেন্ট করুন, তাহলে আমাদের আরও সুবিধে হবে, আমাদের গ্রো করতেও আরও অনেক সুবিধে হবে, আমরা এরকম আরও ভালো ভালো গেস্টদের আনতে পারবো। তো তার জন্যে সাবস্ক্রাইব করাটা খুব ইম্পর্টেন্ট, ফলো করাটা খুব ইম্পর্টেন্ট, আর একটু শেয়ার করে দিন। তো আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।